আপনারা কি কখনো এরকম শুনেছেন যে বাড়ি থেকে কোনো একটা জিনিস চুরি হলো এবং চুরি যাওয়ার ঠিক ৩ দিনের মাথায় চোর নিজে এসে সেই জিনিসটা বাড়িতে ফেরত দিয়ে গেল? শুনেছেন এরকম কখনো? আমি তো এরকম কখনো শুনিনি। কিন্তু আজকে আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি, সেই ঘটনাটায় কিন্তু ঠিক এইরকমই ঘটেছে। এবার আপনাদেরও নিশ্চয়ই খুব জানতে ইচ্ছে করছে যে সেই জিনিসটা কি এমন ছিল যেটা চোর নিয়ে হজম করতে পারলো না, তাকে বাড়ি বয়ে এসে দিয়ে যেতে হলো। তো সেই ঘটনাটাই শোনার জন্য আজকের ঘটনাটা কিন্তু আপনাদেরকে শুনতে হবে। এবং আজকের এই যে সত্যি ঘটনাটা আমি আপনাদেরকে বলবো না, এই ঘটনাটা পড়ার পরে আমি নিজেও কিন্তু একটু চমকে গেছিলাম। তো আমি রিকোয়েস্ট করব আপনারা কেউ কোথাও যাবেন না। পুরো ঘটনাটা আপনারা প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা রাখছি আপনাদেরও ভীষণ ভীষণ ইন্টারেস্টিং লাগবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের ডেসক্রিপশানে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আপনারা অনেকেই অনেক ঘটনা পাঠাচ্ছেন, তার জন্য আমরা সত্যিই আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর আগে একটুখানি খেয়াল রাখবেন সেই ঘটনাটা যেন প্রচারযোগ্য হয়, আর সেই ঘটনাটা যেন ছোটো থেকে বড় সবার শোনার মতো হয়। কোনো রকম কোনো বিদ্বেষমূলক ঘটনা আমাদের চ্যানেলে কিন্তু প্রচার হয় না। আর আপনারা ঘটনা পাঠিয়ে একটু ওয়েট করুন, নিশ্চয়ই আপনাদের ঘটনা এই চ্যানেলে প্রচার করা হবে। আর যদি সম্ভব হয় প্লিজ আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা হুগলি থেকে কমলবাবু ইমেল করে পাঠিয়েছেন। উনি পুরো ইমেলটায় ঘটনাটা লিখেছেন এবং রিকোয়েস্ট করেছেন যেন আমি পুরো ইমেলটা পড়ে নিজের মতো করে গুছিয়ে আপনাদের সকলের সামনে ঘটনাটা পরিবেশন করি। তো আমি অবশ্যই সেই চেষ্টা করছি। প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে ঘটনাটা বোঝাতে সুবিধা হবে। এই ঘটনাটা যখন ঘটে তখন কমলবাবুর বয়স হচ্ছে বছর 15। কমলবাবুরা কিন্তু একটা জমিদার পরিবার থেকে বিলং করতেন। মানে বহুকাল আগে তাদের দাদুর আমলে আর কি কোনো জমিদারি ছিল হুগলিতে। কিন্তু যাই জানেনই তো যে সময়ের সাথে সাথে সেই জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যায়। কিন্তু জমিদারি প্রথা বিলুপ্ত হলেও ওনাদের কিন্তু যথেষ্ট বিষয় সম্পত্তি ছিল। ওনাদের হুগলিতে যে পুরনো যে বাড়ি ছিল সেই বাড়িটা বিশাল বড় ছিল এবং সেই বাড়িতে প্রচুর সেই আমলের জিনিসপত্রে ভরা ছিল। এবার যখন কমলবাবুর বয়স এই 14-15, তো তখন কমলবাবুর যে বাবারা ছিলেন 3 ভাই। তো 3 ভাই 1 বোন। তো তারা ভাবলো যে এত বড় বাড়ি, তার মধ্যে জমি জমা, বাড়ির মধ্যে প্রচুর জিনিসপত্র। আর কমলবাবুর বাবারা 3 ভাই, তার যার 1 বোন, প্রত্যেকেই বিবাহ সূত্রে বা কর্মসূত্রে অন্যান্য দিকে আর কি কাজ থাকতেন, তারা ওই বাড়িতে কন্টিনিউ থাকতেন না। এবার একটা সময় ঠিক হলো যে এই বাড়ি বা বাড়ির ভিতরে যে প্রচুর জিনিসপত্র রয়েছে সেই মানুষের একটা কিউরিওসিটি ছিল যে এটা একসময় জমিদার বাড়ি ছিল, প্রচুর লোকজন ঘোরাফেরা করতো। এবার সেটাকে মেনটেন করার কিন্তু একটা সমস্যা দেখা দিল। এবার তখন কমলবাবুর বাবা কাকারা ঠিক করলেন যে বাড়িটা হয়তো কেউ কাঁধে করে তুলে নিয়ে যেতে পারবে না, কিন্তু বাড়ির ভিতরে যে বিভিন্ন জিনিসপত্র রয়েছে সেইগুলো কিন্তু এবার ভাগাভাগি করে নিতে হবে অথবা বেচে দিতে হবে, কিছু একটা করতে হবে। কারণ বিভিন্ন সময় অনেকে টুকটাক ঘরে ঢুকে পড়ছে, জিনিসপত্র এদিক ওদিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তো সেই জন্য ওনাদের ওখানে ওই বাড়িতে 2 জন চাকর থাকতো,
তো তারাও বলছে যে আমাদের পক্ষেও সবসময় দেখা সম্ভব হয় না, আপনারা কিছু একটা করুন। আর ওনাদের তিনটে ঘর ভর্তি পুরো একদম ঠাসা জিনিস ছিল, এবং সেই জিনিসগুলো কিন্তু সেই জমিদারি আমলের সময়কার জিনিস। সেখানে প্রচুর কাঁসা পেতল রূপোর বাসনপত্র থেকে শুরু করে কাঠের বিভিন্ন আসবাবপত্র এই সব ছিল, প্রচুর প্রচুর ছিল। তো সবাই মিলে ঠিক করা হলো যে জিনিসপত্রগুলো কিছু কিছু যেগুলো ভালো আছে সেগুলো ভাইরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে, ভাই বোনেরা আর কি ভাগাভাগি করে নিয়ে নেবে, আর বাকি যে কিছু জিনিসপত্র থাকবে সেগুলো বেচে দেওয়া হবে এবং তারপরে টাকা পয়সাটা ভাগ করে নেওয়া হবে, তাহলে বাড়িটা মেনটেন করতে সুবিধে। এবার এরকম যখন ঠিকঠাক হলো, তো সেই সময়টা ছিল গ্রীষ্মকাল, এবং বাড়িতে অনেকটা বড় ছিল, এবং যেহেতু ওই বাড়িতে কন্টিনিউ থাকা হতো না, কিন্তু সবাই চেষ্টা করতো যে 3 ছেলে 1 মেয়ে, তারা প্রত্যেকেই চেষ্টা করতো অন্তত মাসে একবার করে, বা 3 ভাইয়ের মধ্যে কেউ হোক বা বোন হোক, সে গিয়ে থাকতো। আর গ্রীষ্মের ছুটি বা শীতের ছুটি বা পুজোর ছুটিতে সবাই কিন্তু 3 ভাইয়ের তার ফ্যামিলি নিয়ে, ওনাদের যে এক বোন রয়েছে সেও নিজের ফ্যামিলি নিয়ে গিয়ে কিন্তু ওই বাড়িতে থাকতো। এবার সবাই মিলে ঠিক করা হলো, যেহেতু গ্রীষ্মের ছুটিতে সবারই স্কুল ছুটি থাকে, তো সেই সময় কাজগুলো করা হবে, এবং কমলবাবুর বাবারা যে 3 ভাই আর 1 বোন সবাই আসবে, যেহেতু সবাই দেখবে কে কোনটা জিনিস নিতে পারে না পারে, আর বাকি যে উদ্বৃত্ত থাকবে সেগুলো বেচে দেওয়া হবে। তো এরকম প্ল্যান হলো। আর যেটা উনি লিখেছেন কমলবাবু, যে ছোটবেলা থেকেই ওনাদের সেই আদি বাড়িতে যেতে খুব ভালো লাগতো। উনি ছোটবেলায় কিছু বছর ওখানে ছিলেন, তারপরে কিন্তু যেহেতু ওনার বাবার কর্মসূত্রে ওনাদেরকে কলকাতায় চলে আসতে হয়। এবার তো তারপর থেকে যখনই সময় পেত ওনারা সেই হুগলির গ্রামের বাড়িতে যেত। আর ওই বাড়িটা এত খোলামেলা, বড় বড় চওড়া চওড়া বারান্দা, এত ভালো লাগতো ওনার, যে ওখানে গেলে ওনার মনে হতো যে খুব ভালো করে শ্বাস নিতে পারছি, মনে হতো খুব সুন্দর করে প্রকৃতির মধ্যে থাকতে পারছি। ওনার কলকাতায় থাকতে খুব একটা ভালো লাগতো না, ঠিক আছে। তো এরকম একটা ব্যাপার চলছে। তো ওনারা গেছে, গিয়ে তো কমলবাবুর বেশ মজা, খুব সুন্দর ঘোরাফেরা করছে, গ্রাম্য পরিবেশ, ওরকম বড় বড় ঘর, ওরকম বারান্দা, সামনে দিয়ে একটা বড় দিঘি মতো ছিল, মনোরম আর কি পরিবেশ। আর এদিকে সেই ঘরের যা যা জিনিসপত্র ছিল, তো সেগুলো খোলা ঠোলা হচ্ছে, পয় পরিষ্কার করা হচ্ছে, এবং সেখানে একটা বড় আরামকেদারা খাট, আলমারি, সেগুলো সেই পুরনো আমলের, এবং সেগুলো খুব ভারী ভারী আর কি আসবাব। তো সেগুলোর মধ্যে দেখে বেছে কিছু কিছু রাখা হলো, যেগুলো ভাইদের মধ্যে ভাগাভাগি হবে। আর তার মধ্যে যেগুলো একটুখানি ভাঙাচোরা হয়ে গেছিলো, যে সমস্ত আসবাবপত্রগুলো একটু খারাপ হয়ে গেছিলো, তো ভাবলো যে এগুলো আর বয়ে বয়ে নিয়ে গিয়ে লাভ নেই, তো ওগুলো যদি কেউ নিতে চায় নিয়ে নেবে, না হলে ওগুলো জাস্ট ফেলে দেওয়া হবে। এবার এরকম করে যখন জিনিসপত্রগুলোকে গোছানো হচ্ছে, যেহেতু আশেপাশের প্রচুর মানুষের না, এটা একটা জমিদার বাড়ি ছিল, এদের প্রচুর একসময় প্রতিপত্তি ছিল, তো ওই বাড়িটার উপরে সবারই একটু নজর ছিল, একটুখানি কিউরিওসিটি ছিল যে কি আছে। এবার আশেপাশের লোকজনরা যখন আসছে, এসে দেখছে যে এত এত জিনিস বার করা হচ্ছে, সামনের একটা বিশাল বড় দালান কোঠা মতো ছিল। এবার সব ওই ফার্নিচারগুলোকে ঘর থেকে যখন বার করা হচ্ছে, সব ওখানে রাখা হচ্ছে, আর সবাই দেখে তো হা হয়ে যাচ্ছে, এত সুন্দর কাঠের কারুকার্য, আর পুরোনো আমলের জিনিস, বুঝতেই পারছেন, একটা বড় আয়না, এরকম সব দেখে গ্রামের লোকজন দেখতে এসে, সবাইকে তো আর ওইভাবে বলা যায় না যে না এখানে দাঁড়াবেন না বা এখানে থাকবেন না। তো যাই হোক, লোকজন আসছে, দেখছে, বিভিন্ন রকমের কথাবার্তা বলছে। এবার সেগুলো পয় পরিষ্কার করে রাখা হলো। ঠিক হলো যে এক ছেলে কিছু জিনিস নেবে, অন্য ছেলে আর এক কিছু জিনিস নেবে, এরকম করে ছেলে আর মেয়েদের মধ্যে জিনিস ভাগ হবে। এবার এরকম করে দেখতে দেখতেই অন্য একটা ঘরে প্রচুর পরিমাণে কাঁসা পেতলের বাসন ছিল, ঠিক আছে। এবার সেই কাঁসা পেতলের বাসন বার করা হচ্ছে, সেটা দেখেও লোকজনের চোখ চারটে হয়ে যাচ্ছে। আরও আশেপাশ থেকে কিছু লোককে কাজের জন্য ডাকা হয়েছে, যেহেতু প্রচুর জিনিস বেরোচ্ছে, ঘরদোর নোংরা হচ্ছে। তো গ্রামের 2টো লোককে বলা হয়েছে যে এরকম আমাদের জিনিসপত্র ঘর থেকে বার করা হবে, তো আপনারা একটু এসে কাজ করে দেবেন, আপনাদের যা পারিশ্রমিক সেটা নেবেন। তো সেই ক্ষেত্রেও আরও দুটো এক্সট্রা লোক এসছে গ্রামের, এবং সবাই দেখে অবাক হয়ে যাচ্ছে যে কত জিনিস, প্রচুর কাঁসার জিনিস, পেতলের জিনিস, ইভেন রূপোর জিনিসও বেরোচ্ছে।
এবার সেগুলো সব একটা লোককে ডাকা হয়েছে। সেই লোক এসে, মানে যেটা কমলবাবুর স্মৃতিতে রয়েছে, কমলবাবুর এখন বর্তমান উনি যেটা লিখেছেন যে ওনার 59 বছর বয়স, উনি পরের বছর রিটায়ার করবেন। তো বুঝতেই পারছেন যে ওনার যখন 14-15 বছর বয়সের সময়কার ঘটনা, তার মানে এটা বুঝতেই পারছেন কত পুরনো ঘটনা। তো সেখানে একজন পাড়ার লোককে ডাকা হয়েছে, তিনি আর কি কাঁসা পেতলের জিনিসপত্র বিক্রি করেন। তো তাকে বলা হচ্ছে আপনি ওজন করুন। তো এত জিনিস যে তিনি ওজন করেই যাচ্ছেন, কিন্তু জিনিস আর ফুরোচ্ছে না, এরকম করে পুরো পাহাড় হয়ে গেছে। মানে পুরোনো দিনের আর কি মোটা মোটা ভারী ভারী থালা, তারপরে জলের জগ, বাটি, গ্লাস থেকে শুরু করে কি নেই। এবার এইরকম করেই, মানে সত্যি কথা বলতে কি, কমলবাবুর বাবারা জানতেন না, বাবা কাকারা, যে তাদের বাড়ির মধ্যে এত জিনিস আছে, ঠিক আছে। আর এই বেসিক্যালি জিনিসগুলো কিন্তু ওনার দাদুর ছিল, মানে কমলবাবুর বাবার দাদুর আমলের জমিদারির জিনিস। তো বুঝতেই পারছেন। এবার এই সমস্ত জিনিসপত্র দেখে আশেপাশের লোকের তো একেবারে চক্ষু চড়ক গাছ। এবার তারা ভাবতো যে জমিদার বাড়ি, পুরনো বাড়ি, বাড়ির ছেলেমেয়েরা কেউ এখানে থাকে না, হয়তো সেরকম কিছু নেই, হয়তো কিছু ওই পুরনো আসবাবপত্র, ভাঙাচোরা জিনিস ছাড়া কিছু নেই। কিন্তু এবার একটা একটা করে যখন জিনিস বেরোচ্ছে ঘর থেকে, আশেপাশের লোকের একেবারে, মানে কি বলবো, হতভম্ব হয়ে গেছে যে এত কিছু ছিল। এবার বুঝতেই পারছেন, ভালো মানুষ খারাপ মানুষ সব মানে সবই একসাথে একই জায়গায় থাকে। এবার কিছু কিছু মানুষের না এইসব থেকে খুব রাগ হতো, মানে ওদের সামনে আর কি, যেটা কমলবাবুর মনে আছে, যে ওনাদের সামনে অনেক অনেক তির্যক মন্তব্য করতো, অনেক অনেক বানিয়ে বানিয়ে কথা বলতো, যে হবে না, কত মানুষের টাকা মেরেছে এই বাড়ির জমিদাররা, তো মানুষের টাকাই মারতো, সেসব মানুষের থেকে নিয়ে নিয়ে এরা এত সম্পত্তি করেছে, এরকম নানান টাইপের কথাবার্তা বলতো। বাট অ্যাকচুয়ালি কিন্তু এই কমলবাবুর পূর্বপুরুষ যিনি জমিদার ছিলেন, তিনি কিন্তু খুবই ভালো মানুষ ছিলেন, এবং উনি প্রচুর মানুষের জন্য প্রচুর কিছু করেছেন। এবার সেগুলো ভালো কথাগুলোও কিন্তু অনেকে বলতো, যে হ্যাঁ তোমাদের বাড়ির এই মানুষ, আমি শুনেছি, তারাও তাদের পূর্বপুরুষের কাছে শুনেছে যে এই জমিদারবাবু খুব ভালো ছিলেন, মানুষের জন্য করতেন, মানুষের জন্য ভাবতেন। এবার যাই হোক, কিছু খারাপ মানুষও থাকে, তারা অনেক সময় মানে মন্দ কথা বলে, এটা সব জায়গাতেই আমরা দেখে থাকি। এবার হচ্ছে, এরকম করে যখন জিনিসপত্র বার করা হচ্ছে, বার করতে করতে বেশ কিছু কিন্তু রূপোর জিনিস বেরোয়, মানে একদম পিওর সিলভার রূপোর জিনিস। এবং সেই রূপোর জিনিসের মধ্যে রূপোর থালা, বাটি, গ্লাস থেকে শুরু করে রূপোর আয়না, রূপোর হাঁড়ি করা থেকে শুরু করে এই ধরনের অনেক জিনিস কিন্তু পাওয়া যায়। এবার সেইগুলোকে তো ভালো করে দেখে দেখে রাখতে হচ্ছে, যে রূপোর জিনিসপত্র সেগুলো মানে বেশ অনেকগুলোই কিন্তু, ঠিক আছে। এবার সেইখানে, মানে ওই রূপোর জিনিসের মধ্যে ওখানে 3-4টে ছোট ছোট ফুলদানি ছিল, ফ্লাওয়ার ভাস আর কি যেগুলো, তো সেরকম ফুলদানিও ছিল। এবং যখন ওই রূপোর জিনিসগুলো বেরোয় না, আশপাশের মানে একজন হয়তো দেখেছে যে বাড়ি থেকে রূপোর জিনিস বেরোচ্ছে, তো সঙ্গে সঙ্গে আরও 4-5 ঘরে চাউর হয়ে গেছে খবরটা। তো তারাও ছুটে এসেছে দেখতে, যে কীরকম রূপোর থালা বাটি কীরকম হয় দেখতে। তো সব চলে এসেছে দেখতে। তো দেখতে 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 পাচ্ছে যে সত্যি সত্যি এরকম রূপোর জিনিস বেরোচ্ছে। এবার যা হয়, অনেক মানুষ দেখবেন এইসব দেখে না, মানে ঠিক সহ্য করতে পারে না, নিতে পারে না, তাদের মনে একটুখানি হিংসের মানে সৃষ্টি হয়। এরকম নানান লোক তো মানে নানান কথাবার্তা বলছে। তো তখন কি করেছে, এই কমলবাবুর জ্যাঠা কি করেছে, লোকদেরকে বলছে আপনারা একটুখানি বেরোন, আপনারা একটু ঘরের দিকে যান, আমাদের একটু কাজ আছে। কারণ এত লোক চক্ষু চড়ক গাছ হয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের কথা চাউর হচ্ছে। আবার কেউ বলছে রূপোর যখন এত জিনিস আছে, নিশ্চয়ই ভিতরে সোনার জিনিসও আছে। এরকম নানান কথাবার্তা মানুষ বলতে থাকছে। তো ব্যাপারটা একটু বেগতিক হয়ে যাচ্ছে। তো সেসব দেখে ওনার জ্যাঠামশাই, যারা গ্রামের ছিলেন, মানে যারা কাজ করছিল ঘরে, তাদের বাদে সবাইকে বাড়ি পাঠিয়ে দেয়, বলে যে আমাদের একটু কাজ আছে, জায়গাটা লাগবে, একটু ফাঁকা করুন। এবার সেটাও অনেকের একটুখানি মানে খারাপ লাগে, যে দেখো জিনিসপত্র বেরোচ্ছে, আমরা দেখছিলাম, আমাদেরকে সরিয়ে দিল। যাই হোক, কিছু করার তো নেই, এটা একান্তই ওনাদের পারিবারিক একটা বিষয় চলছে। এবার ওখানে যারা কাজ করছিল তাদের মধ্যে এক মহিলাও ছিলেন। তিনি আর কি ঝাটফাট দিয়ে, যেহেতু বহু পুরনো জিনিস বড় বড় ট্রাঙ্ক থেকে বেরোচ্ছিল, তো ওগুলোকে উনি ঝুলঠুল পরিষ্কার করার কাজে উনি টেম্পোরারি বেসিসে 2 দিনের জন্য কাজে যোগ দিয়েছিলেন। এবার তিনিও মানে
মানে গরিব মানুষ, তারা তো আর কখনো এত জিনিস একসাথে দেখেনি। আর এখনকার দিনে সত্যি কথা বলতে কি, গরিব হোক বা বড়লোক হোক, এইরকম এত এত জিনিস সাধারণত কারোর বাড়িতেই থাকে না। ওরকম একটা বনেদি বাড়ি, তা আবার পুরনো জমিদার বাড়ি থেকে জিনিস বেরোচ্ছে, সেসব থেকে খুব স্বাভাবিকভাবে ওনারও চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। এবার এই চক্ষু চড়ক গাছ হওয়া থেকে ওনার মনে কোথাও একটা লোভের সঞ্চার হয়, কারণ উনি দেখতে পাচ্ছেন এত এত জিনিস, মানে কোনো হিসেব নেই। ইভেন কমলবাবু বলুন বা ওনার জ্যাঠা কাকা, কারোরই মানে কোনো হিসেব নেই। কেউই জানেন না যে অ্যাকচুয়ালি কটা বাসন আছে, কটা কি আছে। তো উনি জিনিসপত্র সরাচ্ছেন সরাচ্ছেন করতে করতে উনি দেখেন যে একটা রূপোর ফুলদানি রয়েছে, বেশ বড়, ঠিক আছে। এবং ওই রূপোর ফুলদানিটা দেখে উনি না লোভ সামলাতে পারেননি। উনি কাজ করতে করতে সেই ফুলদানিটাকে ওনার শাড়ির আঁচলের মধ্যে করে উনি লুকিয়ে নেন। এবার যেহেতু মানে ওই জিনিসপত্র নিয়ে মানে জিনিসপত্র বেরোচ্ছে, সেগুলো যে মানে পেতল কাঁসার যে কাজ করে সেই লোকটা পেতল কাঁসার জিনিস ওয়েট করছে, একটা স্বর্ণকারকে ডাকা হয়েছে, তাকে রূপোর জিনিসগুলো দেওয়া হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। এবার এত কিছুর মাঝখানে একটা যে ফুলদানি পড়েছিল সেটা কিন্তু বাড়ির কেউ খেয়াল করেনি, ঠিক আছে। এক্সেপ্ট একজনই শুধুমাত্র এই ফুলদানিটাকে খেয়াল করেছিল, সেটা হচ্ছে এই কমলবাবু। উনি তখন 14-15 বছর বয়স, ছোট মানুষ, ঘুরে বেড়াচ্ছে। দেখতে দেখতে উনি দেখেন যে একজন বয়স্ক ভদ্রমহিলা, মধ্যবয়সী আর কি, তিনি একটা ফুলদানি কাপড়ের মধ্যে করে নিয়ে বলল যে আমি একটুখানি বাড়িতে আমার একটু খাবার দিয়ে আসছি, এই বলে সে চট করে কাজ করতে করতে ঘর থেকে বেরিয়ে যায়। এবার সবাই ব্যস্ত, কেউ খেয়াল করেনি, ভেবেছে সত্যি হয়তো গ্রামের মানুষ, বাড়িতে হয়তো কোনো কাজ আছে, চলে গেছে, ঠিক আছে, আসবে বলেছে। এবার কমলবাবু না ব্যাপারটা লক্ষ্য করেন, কিন্তু উনি ছোটবেলা থেকেই খুব সেন্সিটিভ প্রকৃতির মানুষ ছিলেন। মানুষের কথা ভাবা, মানুষের জন্য ভাবা, এটা ওনার খুব মানে এই জিনিসগুলো ওনার ভিতরে খুব কাজ করতো। এবং কলকাতা শহরে উনি একরকম দেখেছেন, কলকাতা শহরের বাইরেও আবার উনি অন্যরকম দেখছেন। তো সব কিছু দেখে না ওই গ্রামের মানুষগুলোর উপর ওনার একটা খুব মায়া দয়া তৈরি হয়ে গেছিল, ঠিক আছে। এবার এটা নিজের চোখে দেখেও উনি কিন্তু কোনো প্রতিবাদ করেননি, যে কেন নিচ্ছ, বা বাড়ির বড় কাউকে বলে দেওয়া যে আমি দেখলাম একজন এরকম নিয়ে নিল। উনি কিন্তু এরকম কিছুই বলেননি, শুধু দেখেন এবং দেখে উনি একটু প্রথম কিছুক্ষণ একটু চুপ করে থাকেন। তারপরে ভাবে যে ঠিক আছে, নিয়েছে নিয়েছে, তবে জিনিসটা ভালো হলো। এটা উনি বুঝতে পারেন যে এভাবে বাড়ির জিনিসপত্র একজন এসে টুক করে নিয়ে চলে যাবে লুকিয়ে, এই ব্যাপারটা তো ঠিক নয়। তো তারপরে উনি অনেক নিজের মনে মনে চিন্তা করেন, এবং চিন্তা করার পরে উনি ভাবলেন যে থাক, এটা যদি এখন আমি বলি ওনাকে সবাই বকাবকি করবে, আর উনি একজন মধ্যবয়সী একজন ভদ্রমহিলা। তো সব কিছু দেখেও কিন্তু কমলবাবু কিছুই বলেন না, উনি ব্যাপারটা নিজের মধ্যে চেপে যান। এবং বাড়িতেও যেহেতু কারোর কাছে এরকম কোনো হিসেব ছিল না যে কটা ফুলদানি ছিল, ফলে বাড়ির লোকও কিন্তু গুণাক করেও বুঝতে পারে না যে একটা ফুলদানি ঘর থেকে অন্য কেউ নিয়ে বেরিয়ে চলে গেল। এরপরে ওই মহিলা বাড়ি থেকে কিছুক্ষণের মধ্যে আবার এই জমিদার বাড়িতে চলে আসে। এবার চলে আসার পরে উনি তো কাজ ফেলে মাঝপথে টুক করে চলে গেছিলেন, এবং উনি কি নিয়ে চলে গেলেন সেটা তো একমাত্র কমলবাবুই দেখেছিলেন। তো উনি এসে আবার যে ঘরটা উনি পরিষ্কারের দায়িত্বে ছিলেন সেই ঘরটা আবার উনি ঝুল ঠুল ধুলো ময়লা উনি পরিষ্কার করতে শুরু করেছেন। এবার এমন সময় হঠাৎ করেই কমলবাবুর মনে হয় যে একবার ঘরে যাই তো, দেখি তো উনি আরও কিছু নিচ্ছেন নাকি, কি ব্যাপার। তো মোটামুটি অত বেশি কিছু উনি চিন্তা করেননি, বাট উনি না মানে কমলবাবু ওই ঘরে ঢোকেন, যেই ঘরে ওই মধ্যবয়সী ভদ্রমহিলাটি পরিষ্কার করছিলেন। এবার ওই মহিলাটি হঠাৎ করে কমলবাবুকে কিছু না বলে করে হুট করে ঢুকতে দেখে উনি না একটুখানি অপ্রস্তুত হয়ে যান। মানে উনি যে একটা জিনিস চুরি করেছেন সেটা তো উনি ছাড়া মানে উনি হয়তো জানেন যে আর কেউ জানে না, কিন্তু উনি তো জানেন যে উনি একটা জিনিস এই বাড়ি থেকে সবার চোখের আড়ালে উনি নিয়ে চলে গেছেন। তো সেই কারণে হয়তো ওনার মধ্যে কোনো রকম কোনো চিন্তা বা একটা টেনশন কাজ করছিল। এবং এই সময় যখন কমলবাবুকে ফট করে ঘরে ঢুকতে দেখেন, উনি না একটু অপ্রস্তুত হয়ে যান, এবং অপ্রস্তুত হয়ে গিয়ে ওই ভদ্রমহিলা নিজে থেকেই কমলবাবুকে বলে যে দাদাবাবু, আমি কিন্তু এই ঘরে যা যা ছিল সব কিন্তু বাইরে যেখানে বাবুরা রয়েছে আমি কিন্তু সেখানে দিয়ে এসেছি।
এখন এই ঘরে আর কিচ্ছু নেই, আমি শুধু এই ঝুল ধুলো ময়লা পরিষ্কার করছি, আপনি একটু ঘরের বাইরে যান, নাহলে কিন্তু এই ধুলো ময়লা আপনার চোখে মুখে ঢুকে যাবে। তো তখন না কমলবাবু একটুখানি খুব অড লাগে, এবং তখন ছেলে মানুষ, উনি বয়স তো বেশি নয়, তো উনি তখন বলছেন যে আমি কি আপনাকে কিছু বলেছি জেঠিমা, যে আপনি কোনো জিনিস নিয়েছেন বা কিছু? এবার এই কথাটা যখন কমলবাবু বলে ওই বয়স্কা মহিলাটিকে, তখন উনি না মানে ছাড় দিতে দিতে একটুখানি সময়ের জন্য পুরো স্থির হয়ে যান, মানে হাত থেকে ঝাড়াটা পড়ে যায়। এবং ওই ভদ্রমহিলাও হয়তো বুঝতে পেরেছেন কিনা জানি না, উনি একটা কিছু গ্লিমস পান যে কেন কমলবাবু এই কথাটি বললেন, যে আমি কি আপনাকে কিছু বলেছি জেঠিমা যে আপনি ঘর থেকে কিছু নিয়ে গেছেন? যাই হোক, তো কমলবাবু সেখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে উনি নিজের মতো এদিক ওদিক ঘুরছেন। যাই হোক, তো কমলবাবুর একটু বাজে লাগে, কিন্তু তারপরে উনি ভাবলেন যে ঠিক আছে, গ্রামের গরিব গুরবো মানুষ একটা না হয় নিয়েছে, ঠিক আছে। এবার এদিকে তো পেতল কাঁসার বাসন কিছু কিছু মানে ভাইরা আর ওনার যে পিসি ছিল সে কিছু নিল, আর বাকি যেগুলো একটু খারাপ হয়ে গেছিল সেগুলো ওই মানে ওই গ্রামের যে পেতলপট্টির যে ভদ্রলোক ছিল তার কাছে বেচে দেওয়া হলো। আর রূপোর যে বাসনপত্রগুলো ছিল সেগুলো ওয়েট করে যে আর কি স্বর্ণকারকে ডাকা হয়েছিল, সে বলল যে এগুলোর তো প্রচুর ধুলো পড়ে গেছে, এগুলোকে পরিষ্কার করে আবার নতুন করে ওয়েট করে দেখতে হবে। যাই হোক, তো সেসব নিয়ে তো প্রচুর কাজকর্ম চলছে, এবং সারা দিন কিন্তু সেদিন এইসব নিয়েই কেটে গেল। এবার রাতের বেলা কমলবাবু নিজের ঘরে শুয়ে আছেন, এবং শুয়ে শুয়ে উনি মনে মনে ভাবছেন যে আজকে যে ঘটনাটা আমি নিজের চোখে দেখলাম, এইটা কি আমার প্রতিবাদ করা উচিত ছিল কি ছিল না, সেটা নিয়ে উনি না একটু দ্বন্দ্বে পড়ে যান। ওনার একবার মনে হচ্ছে যে না, এটা তো ঠিক হলো না, আমি যখন চোখে দেখতে পেয়েছিলাম যে একটা ফুলদানি, রূপোর ফুলদানি ওভাবে কেউ নিয়ে গেল, আমার প্রতিবাদ করা উচিত ছিল, হয়তো প্রতিবাদ করলে সঙ্গে সঙ্গে উনি দিয়েও দিতেন। তার পরক্ষণে আবার ওনার মনে হচ্ছে যে আমি যদি আজকে এটা ওনাকে বলতাম, তাহলে এটা তো আর ব্যাপারটা লুকোনো থাকতো না, বাড়ির বাবা কাকা জ্যাঠারা সবাই জেনে যেত, ফলে অবশ্যই তাকে খুব সহজ কথায় তো ছেড়ে দেওয়া হতো না, কারণ সেই জিনিসটা চুরি করে ঘর থেকে নিয়ে যাচ্ছিল, সে ধরা পড়তো। বা এটা নিয়ে ওনার মনের মধ্যে একটা অদ্ভুত দ্বন্দ্ব চলতে থাকে, এবং উনি ভাবেন যে ওনার ঠিক কী করা উচিত ছিল সেই মুহূর্তে। যাই হোক, এটা একটা ব্যাপার গেল। এবার আমি আপনাদেরকে বলবো, মানে এই বাড়ি থেকে লুকিয়ে সেই রূপোর ফুলদানিটা ওই ভদ্রমহিলা তার নিজের বাড়িতে নিয়ে তো গেলেন, কিন্তু নিয়ে যাওয়ার পরে যে কী ঘটনা ঘটেছিল সেটা আমি এবার আপনাদেরকে বলবো। এবং ঘটনার শেষে আমি আপনাদের এটাও বুঝতে পারবেন যে এই কথাগুলো কমলবাবু বা তার পরিবার কি করে জানতে পারলো, কারণ এ তো চুরি করে নিয়ে চলে গেছিল, ফলে চুরি করে নিয়ে যাওয়ার পরে কী এমন ঘটনা ঘটেছিল সেই কথাটাই বা কী করে প্রকাশ্যে এলো, সেটাও আপনারা ঘটনাটা যত যত সামনে এগোবে আপনারা কিন্তু বুঝতে পারবেন। এবারে ওই মহিলা ওই রূপোর ফুলদানিটা বাড়িতে নিয়ে গিয়ে প্রথমে তিনি তার স্বামীকে দেখায়। তার স্বামী তো সমস্ত শুনে খুব অবাক হয়ে যায়, এবং উনি কিন্তু প্রথম চোটে একটু আপত্তিই জানান যে কেন তুমি জমিদার বাড়ি থেকে ওদের জিনিসপত্র বার করা হচ্ছে, তুমি এটা খুঁজে পেয়েছিলে, তুমি বাড়ির লোককে দিয়ে দিতে পারতে, কেন তুমি এটা এভাবে চুরি করে আনতে গেলে বলো তো? এবার তখন ওই মহিলা বলেন যে দেখো, আমাদের তো একটা মেয়ে আছে, মানে ওনাদের 3 ছেলে মেয়ে, ওই ভদ্রমহিলার মেয়ে বড় আর ছেলে দুটো অনেকটাই ছোট। তো বলছে মেয়েকে তো বিয়ে দিতে হবে, আমাদের কাছে তো এক কুচিও সোনা নেই, আজকে এই রূপোর এই ফুলদানিটা পেয়েছি, ওদের ওখানে অনেক আছে, আর ওরা তো অনেক বড় লোক মানুষ, তা আমি এটা নিয়ে চলে এসেছি, এটা দিয়ে অন্তত মেয়েকে এক কুচি হলেও সোনা দিতে পারবো। এবার ভদ্রলোককে যখন বলে, তো ওই মহিলাটির কথা শুনে তার স্বামীও ভাবছে যে হ্যাঁ, এটাও ঠিক, মেয়ে আছে, মেয়েকে 2-3 বছরের মধ্যে বিয়ে দিতে হবে, এবার তার জন্য তো কিছু তো দরকার, এবার ওরা খুব একটা বড় লোক না, মানে গরিব মানুষ আর কি। তো তখন ভাবা হলো, তো তখন উনি ওটাকে, মানে পুরনো জিনিস তো, উনি একটুখানি পরিষ্কার করে মোটামুটি চকচকে করলো। তো তখন ওনার বর বলল যে দেখো, এখন জমিদার বাড়ি থেকে অনেক জিনিসপত্র বেরোচ্ছে, এখন কিন্তু এটা আমরা বেচতে পারবো না, আমরা এটাকে রেখে দিই, 1 বছর অন্তত আমাদেরকে এটা ঘরে খুব সযত্নে রাখতে হবে। মানে ওরকম একটা গরিব মানুষ, তাদের কাছে ওটা একটা বিশাল দামি জিনিস। এবার ওদের ঘরও সেরকম না, বলছে যে দেখো, এটাকে কিন্তু খুব আমাদেরকে একদম লুকিয়ে রাখতে হবে, কারণ অনেক সময় গ্রামের ঘরে আশেপাশের অনেক লোকজন আসে, ফট করে যদি কেউ এসে দেখে ফেলে, তাহলে তারা প্রশ্ন করবে যে এই তোমরা এত গরিব মানুষ এরকম রূপোর
জিনিস কোথায় পেলে? তখন সেই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। তোরা ঠিক করলো যেটাকে আপাতত লুকিয়ে রাখা হবে, মানে ওদের টালির ঘর ছিল এবং টালির ঘরের যে ছাদটা সেখানে আর কি এরকম মাচা মতো করা ছিল, তো সেই মাচা মতো একটা জায়গায় ওদের একটা বাক্স মতো ছিল। তো ঠিক হলো যে ওই বাক্সের মধ্যে ওই ফুলদানিটাকে রেখে দেওয়া হবে এবং এই সব মিটে টিটে গেলে 1-1.5 বছর পর ওটাকে ওরা দোকানে বেচে সেখান থেকে যা টাকা পয়সা পাবে সেখান থেকে মেয়ের জন্য 1 কুচি হলেও সোনা কিনবে, যাতে মেয়েকে বিয়েতে দিতে পারে। এই ছিল ওদের প্ল্যান। এবার ওই ভদ্রমহিলা তো ওই ফুলদানিটাকে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে উনি ওইখানে রেখে দিলেন। রেখে দিয়ে তারপরে উনি আবার এই বাড়িতে, জমিদার বাড়িতে এসে কাজকর্ম করলেন। এবার রাতের বেলা যখন উনি বাড়িতে ফিরেছেন, তো স্বামী স্ত্রী তো মানে কথাবার্তা বলছে এবং ওনারা ঠিক করেছেন যে এই বিষয়টা ওনারা ওনাদের ছেলে মেয়েকেও জানাবে না, মানে শুধু ওই ভদ্রমহিলা আর তার স্বামী ছাড়া এই ফুলদানির কথাটা ওনারা কাউকে বলবে না। ছেলে মেয়েদেরকে বললে ছেলেরা, মেয়ে বড় কিন্তু ছেলেরা ছোট, কাউকে যদি খেলতে খেলতে গিয়ে বলে দেয় তাহলে ব্যাপারটা ভীষণ খারাপ হয়ে যাবে। তো ওনারা দুজনে এই বিষয়ে খুব ফিসফিস করে নিজেদের মধ্যে কিছু কথা বলছে। এবার এমন সময় হঠাৎ করেই মানে ওনাদের ঘরটা তো টালির ঘর এবং ভিতরে একটা বড় ঘর, একটা ছোট্ট ঘর আর সামনে একটা দাওয়া মতো। এবার দাওয়াতে ওনারা দুজনে আস্তে আস্তে ফিসফিস করে এইসব নিয়ে কথা বলছে। এবার কথা বলতে বলতে শুনতে পাচ্ছে যে ভিতরে ঘরে একটা কিছু পড়ে যাওয়ার আওয়াজ হচ্ছে। এবার সঙ্গে সঙ্গে ভদ্রলোক ভিতরে চলে গেছে, কারণ তখন একটা ওনাদের মনে একটা এক্সট্রা ভয়ও কাজ করছে। প্রথম কথা হচ্ছে যে জিনিসটা চুরি করে আনা, তারপরে ভাবছে যে এত দামি একটা জিনিস ঘরে রাখা হয়েছে, যদি ঘরে কোনো চোর ডাকাত পড়ে ওটা যদি নিয়ে নেয় তখন কি হবে। তো এরকম একটা আওয়াজ হয়েছে, তো উনি ভিতরে গেছে। এবার ভিতরে গিয়ে দেখছে যে ওনার ছেলে মেয়েরা ঘুমোচ্ছে, ঘরে কোনো আওয়াজ হওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু একটা স্পষ্ট আওয়াজ পেয়েছে। এবার উনি যখন কিছুই দেখতে পেল না, তারপর যখন উনি আবার দাওয়ার দিকে আসছে, সেই সময় উনি পায়ে কিছু একটা লেগে মানে গড়িয়ে গিয়ে উনি ধপাস করে পড়ে যান, ওই ভদ্রমহিলার স্বামী। তো স্বামী পড়ে গেছে, আওয়াজ পেয়েছে, তো উনিও সঙ্গে সঙ্গে ভদ্রমহিলা ছুটে গেছে দাওয়া থেকে ঘরের ভিতরে। তো গিয়ে দেখছে ওনার স্বামী মেঝেতে পড়ে রয়েছে, মাটির মেঝে, এবং সামনে ওই মানে ফুলদানিটা রয়েছে। এবার উনি না মানে ভদ্রমহিলা না বুঝতে পারছেন যে ব্যাপারটা হলোটা কি। ফুলদানি তুলে রাখা হয়েছিল ওপরের মানে টালির ঘরের ওপরের যে বাঁশের মাচা তাতে, এবার সেটা আবার নিচে পড়ে রইল কেন, আর ওনার স্বামী বা কি করে পড়ে গেল। তো যাই হোক, ওনার স্বামী উঠে দাঁড়িয়েছে এবং সব ঠিকঠাক করে যখন করছে, তো তখন তো ভদ্রমহিলা তো ওনার স্বামীকে উঠিয়েছেন। ওঠানোর পরে উনি ওই ফুলদানিটাকে সরিয়ে হাতে নিয়েছেন। তো উনি আস্তে আস্তে ওনার স্বামীকে বলছে যে তুমি পড়ে গেলে কি করে, আর এই ফুলদানিটাই বা উপর থেকে নিচে এলো কি করে, তুমি কি ফুলদানিটা পাড়তে গেছিলে নাকি? তো তখন ওনার স্বামী বলছে, না আমি কেন ফুলদানি পাড়তে যাবো, আমি ঘরে এসেছিলাম, এসে ওই আওয়াজ শুনে ঘরে এলাম, সে কিছুই দেখতে পেলাম না, আমি এদিকে আসছিলাম দাওয়ার দিকে, তো তখন পায়ের নিচে একটা এটা বললো, আর যেহেতু ফুলদানিটা একটুখানি গোলাকার টাইপের ছিল, তো ওইটার উপরে পা পড়তে ওনার পাটা গড়িয়ে যায় এবং উনি ডিসব্যালেন্সড হয়ে পড়ে যায়। তো উনি ভাবছেন যে এটা তাহলে নিচে নামালো কে, তখন ভেবেছে ছেলেমেয়েরা কি নামালো, তখন ভাবছে সেটাও তো হওয়া সম্ভব নয়, হঠাৎ করে ছেলেমেয়েরা জানে না, ওরা কেন ওপরের মাচায় হাত দিয়ে জিনিস পাড়তে যাবে, আর এটা একটা বাক্সের মধ্যে ছিল। কিছুই বোঝা গেল না। তো উনি সঙ্গে সঙ্গে ভদ্রলোক আর কি, তিনি আবার যেরকম ওই বাক্সের মধ্যে মাচার উপরে ছিল সেরকম করে আরও জিনিসপত্র দিয়ে একদম কোণার দিকে রেখে দিল। এবার ওই যে উনি ধপাস করে পড়ে যাওয়ার পরে ফলে উনি কিন্তু বেশ ভালো চোট পেলেন। ঠিক আছে, বেশ ভালো চোট পেয়েছেন। এবার ব্যাপারটা নেই না, উনি মানে এই ভদ্রমহিলা বা এই ভদ্রলোক কেউই কিন্তু এই ব্যাপারটাকে খুব একটা নিয়ে ভাবলেন না, মানে সব ওনাদের কাছে না ব্যাপারটা ঠিক আছে, একটা ক্যাজুয়াল ব্যাপার হিসেবেই ছিল। ওনারা এটা নিয়ে ফার্দার কোনো চিন্তা করেননি যে কেন পড়ে গেল, কি করে ওই ফুলদানিটা ওপর থেকে নিচে এলো, এইসব নিয়ে কিন্তু ওনারা আর চিন্তাভাবনা করেন না, ওনারা ঘুমিয়ে পড়েন। ঠিক আছে, এর কিছুক্ষণ পরে ঠিক মাঝরাত নাগাদ হঠাৎ করে মানে ওই ভদ্রমহিলার ঘুমটা প্রথমে ভেঙে যায়, এবং ঘুম ভাঙার পরে উনি বুঝতে পারেন যে ওনার ঘরের যে টিনের মানে যে টালি দিয়ে যে চাল করা রয়েছে সেখানে একটা খটখট 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 কিছু একটা নড়ার আওয়াজ আসছে। খুব অস্বাভাবিকভাবে যদি কিছু
খুব মানে ভালো ফ্রিকোয়েন্সিতে নড়তে থাকে, খটখট 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 যেরকম আওয়াজ হবে ঠিক সেরকম একটা আওয়াজ হচ্ছে। এবার দুজনেরই কিছুক্ষণ পরে ওনার স্বামীরও ঘুম ভেঙে গেছে, তো ভাবছে যে আওয়াজটা কিসের হচ্ছে। তো ভাবলেও প্রথমে ভেবেছে হয়তো কোনো বিড়াল টিড়াল চালে মানে ঢুকে গেছে কিনা। তো ওনাদের তখনও কারেন্ট ছিল না, তো ওনাদের যে হ্যারিকেন ছিল সেই হ্যারিকেনের আলোটাকে ভালো জোরালো করে ওনারা যখন ওই চালের দিকে নিয়েছে, ছাদের দিকে, দেখছে যে টালির যে ছাদ তাতে কিছুই নেই, কিন্তু ওই মাচা মতো যেখানটা করা রয়েছে সেই মাচার ওখানে ওনাদের কিছু বড় বড় হাঁড়ি কড়া যেগুলো হয়তো কালে ভদ্রে লাগে, সে সমস্ত কিছু বড় বড় বাসনপত্র, তার সাথে একটা বাক্স রয়েছে, যে বাক্সটার মধ্যে ওই ফুলদানিটা রাখা। এবং ভদ্রলোক বুঝতে পারেন এই যে খটখট 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 করে যে আওয়াজটা হচ্ছে সেই আওয়াজটা কিন্তু ওই বাক্সটা থেকেই আসছে। এবার তো ওনার খুব মানে অদ্ভুত লেগেছে, একটু ভয়ও লাগছে যে বাক্স থেকে আওয়াজটা কি করে আসছে। এবং উনি হ্যারিকেনের আলোটা আরও কাছাকাছি নিয়ে গিয়ে বোঝার চেষ্টা করলেন যে ওখানে কোনো ইঁদুরও অনেক সময়, খুব বড় বড় ইঁদুর অনেক সময় অনেক জিনিস নিয়ে টানাটানি করলে ওরকম আওয়াজ হয়, কিন্তু দেখছি সেরকমও কিছু নেই, আর ওখানে ইঁদুর নিয়ে টানার মতো এমন কোনো জিনিসও নেই। এবার ওনাদের তো খুব মানে ভয় ভয় লাগছে। তো তখন না উনি ওনার স্ত্রীকে বললেন, ওনার মানে স্ত্রীকে বলেন যে তুমি হ্যারিকেনটা ধরো, বাক্সটা থেকে এরকম আওয়াজ হচ্ছে কি করে। এরকম বলে উনি বাক্সটাকে থেকে যখন নামিয়েছেন, বাক্স যখন ইভেন উনি নামাচ্ছেন তখনও কিন্তু ওই খটখট খটখট আওয়াজটা হচ্ছে। এবং উনি বাক্সটা হাতে যখন ধরে আছেন তখন পরিষ্কার বুঝতে পারছে যে বাক্সর ভিতরে কিছু একটা খুব জোরে জোরে নড়ছে, খুব জোরে জোরে অস্বাভাবিকভাবে, যেটা হওয়ার কিন্তু কোনো রকম কোনো চান্সই নেই। এবার এটা দেখে কিন্তু ওই মহিলা খুব ভয় পেয়ে যান। উনি ভাবছেন যে এরকম কি করে হচ্ছে। এবার ওনার ছেলে মেয়ে মানে ঘর একটাই মোটামুটি, এবার ওনার ছেলেমেয়েরা সবাই ঘুমিয়েছিল, তারাও ঘুমিয়ে ওই আওয়াজে ঘুম ভেঙে গেছে তাদের। এবার মেয়েটা যেহেতু একটু বড়, তো মেয়েটার আগে ঘুম ভেঙেছে। তো মেয়েটা বলছে যে মা সবাই কিসের আওয়াজ হচ্ছে। তো উনি বলছেন যে কিছু না, তোমরা ঘুমিয়ে পড়ো। এবার ছেলে দুটো ছোট, একটু এজ গ্যাপ রয়েছে, তো ওরা ঘুমিয়ে পড়েছে, কিন্তু মেয়েটা না ঘুমোয়নি। মেয়েটা জেগে আছে এবং ও ওরকম শুয়ে শুয়েই চোখ খুলে দেখছে যে কি হচ্ছে ব্যাপারটা। ওরও ভয় লাগছে। এবার ওই ভদ্রলোকেরও কিন্তু ওই বাক্সটা খুলতে ভীষণ ভয় লাগছে, কারণ উনি বুঝতে পারছেন এটা খুব স্বাভাবিক কিছু নয়। এবার তখন না ওই মহিলা একটু সাহসী ছিলেন, তো উনি বলছেন যে এই তুমি এত ভয় পাচ্ছ কেন। এই বলে উনি রান্নাঘর থেকে একটা লোহার হাতা এনেছে। এবার লোহার হাতাটা কেন এনেছিল তার কারণটা হচ্ছে ওনারা ভেবেছেন যে কোনোভাবে যদি ভিতরে কোনো সাপ খোপ ঢুকে থাকে, অ্যাটলিস্ট ওই সাপের দেহটাকে ওই লোহার যে বিশাল যে ডান্ডা মতো যে হাতার যে অংশটা সেটায় জড়িয়ে অ্যাটলিস্ট ওরা বাইরে ফেলে দেবে। তো সেই কথা ভেবে কিন্তু উনি রান্নাঘর থেকে একটা মোটা লম্বা লোহার হাতা নিয়ে আসে এবং ওনার স্বামীকে বলে যে তুমি দূর থেকে খোলো। এবং ওনার ছেলেমেয়েরা তো উপরে চৌকিতে ঘুমোচ্ছে। এবার ওটাকে খটখট খটখট করে এরকম আওয়াজ হচ্ছে, তখনও তো কোনো রকমে খুলেছে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে যেই মুহূর্তে ভদ্রলোক ওই বাক্সটা খোলেন, খোলার সাথে সাথে কিন্তু ওই খটখটানি আওয়াজটা সম্পূর্ণ রকমভাবে বন্ধ হয়ে যায়। মানে একদম আওয়াজটা ভ্যানিশ হয়ে গেল বললে যেরকম বোঝায়, একদম কিন্তু সেরকম ঘটনা ঘটে। ভাবুন একবার বিষয়টা। এতক্ষণ অবধি মানে ওই বাক্সটা খোলার আগ অবধি কিন্তু অস্বাভাবিক রকমভাবে খটখট খটখট আওয়াজ হচ্ছিল, যেই মুহূর্তে খোলা হলো সেই মুহূর্তে কিন্তু, এবং ওই খোলার সময় কিন্তু ওই ভদ্রমহিলাও ছিলেন, তিনি কিন্তু কিচ্ছু দেখেননি যে ভিতর থেকে কিছু একটা বেরিয়ে গেল বা এরকম কিছু, সেরকম কিন্তু জাস্ট কিচ্ছু না। কিন্তু ওই ওটার মধ্যে কিছু কাপড় চোপড় ছিল আর ওই রূপোর ফুলদানিটা ছিল, জমিদার বাড়ি থেকে চুরি করে আনা। এবার এটা দেখে না দুজনেই একটু মানে হতভম্ব হয়েছে, স্বামী স্ত্রী দুজনেই, যে কি হলো ব্যাপারটা, খোলার সাথে সাথে কি করে আওয়াজ বন্ধ হয়ে গেল, কিন্তু তার আগের মুহূর্ত অব্দি এত আওয়াজ হচ্ছিল। এবার ওরা না কিছু বুঝতে পারলেন না যে ব্যাপারটা হলোটা কি। এবার সেই রাতে তখন এতটাই মানে ওনারা ভয় পেয়ে গেছিলেন, তখন ভাবলো যে ঠিক আছে এই বাক্সটাকে খাটের নিচে রেখে দিই, তারপরে সকালবেলা যা করার দেখা যাবে। এবার এই বিষয়টা মানে একই দিনে একবার পড়ে গেল ওই ফুলদানিটা,
তারপরে রাতের বেলা ওই বাক্সটা থেকে এরকম অস্বাভাবিক খটখট আওয়াজ হচ্ছে, এই দুটো বিষয় না ওই ভদ্রমহিলার মনের উপরে না মানে একটা প্রভাব ফেলে। উনি ভাবছেন যে ব্যাপারটা হলোটা কি, মানে আনার সাথে সাথে দুটো এরকম কেন ঘটনা ঘটলো, আর এই আওয়াজটা যে কোথা থেকে এলো, কি করে এলো, তার উৎসও বোঝা গেল না। আবার ওরকম রাতের বেলা যে ফুলদানিটা ওপর থেকে নিচে পড়ে গেল, সেটাই বা কি করে পড়লো, সেটারও কারণটা ঠিক বোঝা গেল না। যাই হোক, তো ওনারা তখন সেটা ব্যাপারটাকে নিয়ে আর অতটা ভাবনা চিন্তা করেননি। ওনারা তারপরে শুয়ে পড়ে। এইভাবে প্রথম রাতটা কেটে গেল। এবার সকালে উঠে তো ওই ভদ্রলোক ওই টালির চালের যে মাচা, সেখানে আবার ওই রূপোর ফুলদানিটাকে যেরকম ছিল সেরকম বাক্সের মধ্যে করে রেখে দেয়। এবার কিছুক্ষণ পরে উনি কাজে বেরিয়ে গেছে লোকটা, আর ওই ওনার যে ওয়াইফ, সে ঘরের টুকটাক কাজ সেরে বেরোবে। এবার সে কাজকর্ম টুকটাক দাওয়ায় করছে, তো দেখছে ওনার যে ছোট ছেলে সে চুপচাপ বসে রয়েছে। এবার চুপচাপ বসে রয়েছে, মন মরা হয়ে, দেখে বোঝা একটু ভয় ঠয় পেয়েছে। তো উনি জিজ্ঞেস করেছে যে তুই এখানে বসে আছিস কেন, মানে ছোট মানুষে ওইরকমভাবে চুপচাপ বসে থাকার ছেলে নয় আর কি। তো তখন না মানে ওর মা বুঝতে পেরেছে যে কিছু একটা হয়েছে, কিছু একটা ভয় পেয়েছে, সামথিং এরকম কিছু। তো তখন বলছে কি হয়েছে রে তোর? তো তখন বলছে মা আমি একটা স্বপ্ন দেখেছি। বলছে কি স্বপ্ন? বলছে স্বপ্ন দেখেছি যে আমাদের বাড়িতে ওই যে ফুল রাখে না যেগুলো ফুলদানি বলে, ওরকম একটা ফুলদানি এসছে এবং সেই ফুলদানিটা আমার ঘাড়ের উপর পড়েছে, আমার না খুব ব্যথা লেগেছে, এটা আমি স্বপ্নে দেখেছি। তোর মা না তখন একটুখানি অবাক হয়ে যায় যে ফুলদানির স্বপ্ন হঠাৎ করে ছেলে কেন দেখলো। তো তারপরে ভেবেছে হয়তো উনি ওনার বরের সাথে যখন এইসব নিয়ে কথা বলছিল, তো তখন হয়তো কোনোভাবে শুনেছে বা কিছু। তো তখন বলছে ও স্বপ্ন কিছু হয় না, তুই যা সকালবেলা তুই এভাবে বসে আছিস কেন, ভয় পাওয়ার কি আছে। তখন না ছেলেটা কাঁধে হাত দিয়ে বলছে আমার না এখানে সকাল থেকে খুব ব্যথা। এবার মানে ওইখানেও চোট পায়নি, পড়ে যায়নি, কিছুই হয়নি। তাও জিজ্ঞেস করেছে তুই কি কালকে পড়ে গেছিলি বা কিছু? তখন বলছে না আমি পড়েও যাইনি, কিছু না, আমি স্বপ্নে দেখেছি একটা ওরকম ফুলদানি এসে আমার ঘাড়ের কাছে পড়েছে এবং সকালবেলা আমার এরকম ব্যথা। তোর মা একটু হাত ঠাত বুলিয়ে দেয়, বুলিয়ে বলছে যা। এবার উনি না মনে মনে ভাবছে যে ব্যাপারটা কি হলো। এবার ওনার ছেলে এমনিতে একটুখানি দুষ্টু প্রকৃতির ছিল, কিন্তু এরকমভাবে বানিয়ে মিথ্যে কথা বলবে এইরকমও অ্যাকচুয়ালি নয়। এবার উনি বুঝতে পারছে না যে ব্যাপারটা হলোটা কি। এবার তখন অবধি কিন্তু ওনার মনে কোনো রকম কোনো কিছু আসেনি। যাই হোক, তো নিজের ঘরে কাজ শেষ করে উনি আবার সেই ওদের যে জমিদারের যে বাড়ি সেইখানে গেছে, গিয়ে ওখানে টুকটাক কাজ করছে। আর অদ্ভুত বিষয় হচ্ছে যে কমলবাবুকে দেখলেই এই ভদ্রমহিলা না মানে কিরকম একটা থতমত খেয়ে যেত। কারণ কোথাও একটা ওই মহিলার মনে হয়েছিল যে উনি যে রূপোর ওই ফুলদানিটা চুরি করে যে নিজের বাড়িতে নিয়ে এসেছিল, ওনার বিশ্বাস মানে কোনো না কোনোভাবে ওনার মনে একটা ব্যাপার এসেছিল যে হয়তো ছেলেটা দেখে থাকতে পারে। আর সেদিনকে তারপরে ওরকম করে বলেছে আমি কি তোমাকে বলেছি যে তুমি কিছু নিয়ে গেছো। এবার ওই কথাটা না ওনার মাথার মধ্যে বারবার ঘুরছে। যাই হোক, কাজকর্ম করছে, করে ঠরে যা যা ওনার কাজ ছিল সেগুলো করে ভদ্রমহিলা বাড়ি চলে আসে। এবার বাড়ি চলে এসে তখন ওনার বাড়িতে ওনার মেয়ে রয়েছে, ওনার দুই ছেলের এক ছেলেও ছিল না, ওনার বড়ও ছিল না। তো এসে উনি খাওয়া দাওয়া করে শুয়ে আছে ঘরের মধ্যে, মানে দুপুরবেলা কিন্তু, ঠিক আছে, ওনার মেয়ে রান্নাঘরে কিছু একটা কাজ করছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, উনি শুয়ে আছে। তখন কত হবে 3টে 3:30 এরকম সময়। উনি পরিষ্কার বুঝতে পারছে যে ওনার ওই টালির ঘরের উপরের যে মাচা সেইখান থেকে একটা খুব গোঙানি টাইপের আওয়াজ আসছে। এবার উনি না প্রথম দেখে সারাদিন প্রচুর খাটাখাটনি থাকে, তার মধ্যে ওই জমিদার বাড়িতে উনি যে কাজে লেগেছিলেন ধুলো ময়লা পরিষ্কার করার, সেখানেও ভারী ভারী কাজ করতে হয়, তো ওনার না মানে ক্লান্তিতে ঘুম চলে এসছে। এবার ঘুমের মধ্যেই হঠাৎ করে উনি শুনতে পাচ্ছে একটা গোঙানির আওয়াজ আসছে, মানে গোঙানির আওয়াজ, তারপরে মনে হচ্ছে যেন খুব রেগে গেলে কেউ যদি ফুঁসতে থাকে, রাগে ফুঁসতে থাকে, সেরকম একটা আওয়াজ। এবার ওনার না চোখটা একটুখানি খোলেন, উনি ঘুমটা ভেঙে যায়। ভেবেছে ওনার ছেলেরা হয়তো খেলাধুলো করছে বা কিছু, কিন্তু দেখছে যে না, সেরকম কিছুই না।
এবং উনি খেয়াল করলেন যে এই গোঙানির আওয়াজটা মেনলি আসছে ওপর থেকে, ছাদের দিক থেকে। এবার উনি ভাবছেন যে ছাদের দিক থেকে গোঙানির আওয়াজ আসা কি করে সম্ভব, এবং উনি ওই সময়ই বুঝতে পারছেন যে গোঙানি বা রাগে ফোঁসার যে আওয়াজটা, তার সাথে একটা ওই সেই যে আগের দিন রাতে যে খটখট খটখট আওয়াজ হচ্ছিল, ঠিক সেরকম একটা খটখট আওয়াজ ওইখান থেকেই আসছে, যেইখানে ওই রূপোর ফুলদানিটা রাখা। এবার না ওনার একটুখানি খটকা লাগে, এবং সেই প্রথম ওনার একটু ভয়ও লাগে। যে মানে প্রথম কথা হচ্ছে যে ওনার মনের মধ্যে একে তো একটা ব্যাপার চলছিলই, উনি একটা দোটানার মধ্যে পড়ে গেছিলেন যে কেউ দেখে ফেললো, ব্যাপারটা বাজে হলো। তারপরে উনি জিনিসটা চুরি করে এনেছেন, মনের মধ্যে একটা খটকা ছিলই। কিন্তু ওরকম দুপুরবেলা খটখট খটখট আওয়াজ হচ্ছে, ওরকম গোঙানির আওয়াজ, ওনার না ঘুমটা ভেঙে যায়। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে ঘুমটা ভাঙার পরে ওনার মনে হয় যে হয়তো কোনোভাবে উনি একটা, ওনার মনের ভুল কিছু একটা হচ্ছে, বা উনি কোনো একটা ভাবে ভুল কিছু শুনছেন। কিন্তু ওই খটখটা আওয়াজ এবং গোঙানির আওয়াজে ওনার মেয়ে কিন্তু পাশ থেকে চলে আসে, এসে বলছে, মা এসব কিসের আওয়াজ হচ্ছে? আমি বাইরে বেরিয়ে দেখলাম কোনো কেউ নেই, ঘরের পাশে কেউ নেই। এবং মেয়ে এসে বলার পরে কিন্তু আওয়াজটা থেমে যায়। তো ভদ্রমহিলা একটুখানি ঘাবড়ে গেছে, তো উনি মানে নিজের ভয়টাকে চেপে রেখে উনি মেয়েকে বলছে, না আমি তো কোনো আওয়াজ শুনি, তুই কোনো আওয়াজ শুনেছিস? বলছে, হ্যাঁ আমি একটা খটখট আওয়াজ শোনা, কেউ একটা গোঙাচ্ছে, কারোর একটা চাপা গলার স্বরের আওয়াজ শুনলাম। তখন না মানে উনি ব্যাপারটাকে সামলালেন, উনি বলছে, না না আমি এরকম কোনো আওয়াজ শুনিনি, ওরকম কিচ্ছু না, তুই বরং তোর মানে গ্রাম ছিল তো, তো পাশেই একটা বাড়ি ছিল, সেই বাড়ির মেয়ের সাথে ওনার মেয়ে খেলতো, বলছে তুই ওর সাথে ওর ঘরে যা, এরকম কিছু নেই। তখন না মানে ওনার মেয়ে ভাবলো যে ঠিক আছে, তাহলে হয়তো আমারই মনের ভুল, তো মেয়ে চলে যায় পাশের ঘরে খেলতে, পাশের বাড়িতে আর কি। এবার উনি না মানে ধপাস করে উঠে বসে পড়েছেন, বসে পড়ে উনি ভাবছেন যে ব্যাপারটা কি হচ্ছে। তারপর উনি যত ভাবছেন যে কোনো ইঁদুর টিঁদুর কি উপরে উঠেছে, আর উনি চিন্তা করে উনি ভাবলেন যে আমি একবার নামিয়ে দেখি। অদ্ভুতভাবে উনি ওই খাটের, ওনার যে খাটটা ছিল না, চৌকি ছিল, চৌকির উপরে উঠে পাটা উঁচু করে কোনো রকমে ওই বাক্সটা করে বার করেছে। অদ্ভুত বিষয় হচ্ছে যে বাক্সটা বার করে উনি যখন ওই রূপোর ফুলদানিটাকে হাতে ধরেছেন, ওনার হাত দুটো মনে হলো মানে কেউ যদি লোহার, গরম লোহার শিক যদি হাতে কেউ ধরে ফেলে, তাহলে তার কি প্রচণ্ড ব্যথা যন্ত্রণা অনুভব হতে পারে সেটা আপনারা বুঝতেই পারছেন। ওই ফুলদানিটাকে যে মুহূর্তে উনি হাতে ধরে দেখতে গেছে, যেখান থেকে আওয়াজটা কি করে হচ্ছিল, বা কি করে এখান থেকে আওয়াজ আসছে, বা গোঙানির আওয়াজ, ওনার হাত থেকে ঠাস করে পড়ে যায় ওটা, মানে এত গরম হয়ে গেছে। মানে একদম লোহা গরম করলে যেরকম হাতে ছ্যাঁকা লাগবে, ঠিক সেই রকম ছ্যাঁকা লাগে, এবং ওনার হাতে কিন্তু রীতিমতো হাতের চামড়া কিন্তু কুঁচকে কুঁচকে যায়, এত গরম হয়ে গেছে। এবার উনি না মানে ঘরে তখন পুরো একা, ঘরে কেউ নেই। উনি প্রচণ্ড ভয় পেয়ে না ঘর থেকে বেরিয়ে যায়, এবং বেরিয়ে গিয়ে না মানে উনি পুরো হাঁপাচ্ছেন রীতিমতো, উনি বুঝতে পারছেন যে ব্যাপারটা কি হলো, এত ভয় লেগে গেছে। উনি মানে ঘরে ঢুকতে আর পারছেন না, ভাবছে যে এত গরম কি করে হয়ে গেল, আর ওখানে গরম হওয়ার মতো কিছু নেইও। আর বাক্সের মধ্যে ছিল, মানে একটা রূপোর গ্লাসকে যদি কেউ ঠাঠা রোদেও রেখে দেয়, তাহলেও ওই জিনিসটা এত গরম হতে পারে না যতটা তখন গরম হয়ে গেছিল। মানে হাতে ধরতে না ধরতে ওটা হাত থেকে ফেলে দিতে হবে, তুমি ধরতেও পারেনি। এবার ওনার তো খুব চিন্তা হয়ে গেল, ব্যাপারটা কি হলো, কেন এরকম হলো, কিছু বোঝা যাচ্ছে না। এইবারে তখন কিছুক্ষণ পরে ওনার বর আসে, মাঠ থেকে কাজ করে এসছে, তো উনি দাওয়ায় তখন চুপচাপ মানে গালে হাত দিয়ে বসে আছে। তো বলছে, কি হয়েছে, তুমি এভাবে বসে আছো কেন? তখন উনি বললেন যে আচ্ছা ঘরে গ্লাস ওই ইয়েটা পড়ে রয়েছে ঘরের মেঝেতে, ওই ফুলদানিটা, তো তুমি একটুখানি ফুলদানিটা তুলে বাক্সের মধ্যে করে উপরে রেখে দাও। ওনার বর একটু রেগে গেছে যে তুমি বারবার ওটাকে কেন বার করছো, যদি আমাদের ঘরের ছেলেমেয়েরাও দেখে না তুমি কি জবাব দেবে? ওরা ছোট মানুষ, ওরা যদি বাইরে গিয়ে বলে যেরকম একটা ফুলদানি আমাদের বাড়িতে আছে, পাড়ার লোকজন আসবে দেখতে চাইবে, তখন কি তুমি তাদেরকে কি বলবে? তুমি তখন বললো যে আমি যেটা বলছি আগে তুমি সেটা করো। তো বলে ওনাকে দিয়ে ওটাকে আবার তুলে রাখা করিয়েছে। এবার যখন ওনার বড়টাকে তুলে রাখলেন, তখন কিন্তু ওটা
যে ওরকমই লোহার মতো গরম হয়ে গেছে, গরম লোহার শিকের মতো, তা কিন্তু নেই, নর্মাল ছিল। তো তখন উনি, তারপর ওনার ছেলেমেয়েরাও ঘরে ঢোকে, তো ওভাবে তো আর বলতে পারছে না। তো ঘর থেকে বাইরে বেরিয়ে দাওয়ায় বসে উনি ওনার বরকে বলে যেরকম আমি দুপুরবেলা একটা গোঙানির আওয়াজ পাচ্ছিলাম, মেয়েও পেয়েছে, মেয়ে বাইরে মানে পাশে রান্নার ঘরে উনি মানে তখনকার দিনে তো আর গ্রামের দিকের মেয়েরা অনেক ছোটোবেলা থেকে রান্না করা, রান্নার জিনিসপত্র গোছানো, রান্নাঘর গোছানো এগুলো পারে। তো ওনার মেয়ে রান্নাবাড়ি খাওয়া দাওয়ার পরে একটু মায়ের হাতে হাতে যাতে একটু কাজ করা যায়, তো সেই জন্য একটুখানি রান্নাঘরে একটুখানি গোছাচ্ছিল। তো বলছে মেয়েও এরকম গোঙানির আওয়াজ পেয়েছে, তারপরে মেয়েকে আমি পাশের বাড়িতে খেলতে পাঠালাম, তো আমি যখন ওটাকে খুলে দেখতে গেছি এইরকম আমার হাতে পুরো গরম লোহার শিকের মতো গরম লেগেছে, দেখো আমার হাতের এই অবস্থা, বলে উনি হাতটা দেখিয়েছে। ওনার বর তো খুব অবাক হয়ে গেছে, এবং প্রথমে ওনার বর বিশ্বাসই করতে চাইলেন না, যে এটা কি করে হয়, তুমি নিশ্চয়ই কাজ করতে গেছো, সেখানে হয়তো কিছু হয়েছে, আর তুমি জিনিসটা চুরি করেছো, তুমি তো আর এর আগে কোনোদিনও তুমি কারোর অন্যের জিনিস নাওনি, তুমি জীবনে প্রথমবার একটা জিনিস অন্যের বাড়ি থেকে নিয়ে এসো, তাই তোমার হয়তো এরকম মনে হচ্ছে। কিন্তু ওনার বর ব্যাপারটাকে পাত্তা না দিলেও ওই ভদ্রমহিলা বুঝতে পারে যে কিছু তো একটা গন্ডগোল হচ্ছে, এটা আনাটা হয়তো ওনার ঠিক হয়নি। সেটা উনি ওনার বরকে বলেন। ওনার বর বলেন, দেখো তুমি যখন নিয়ে ফেলেছো তাহলে এটা ঘরেই থাক, ওদের জমিদার বাড়ির লোকেরা আর কতদিন থাকবে, ওরা তো কেউ এখানে থাকে না, আর হয়তো দিন 15ই থাকুক, সব মিটে ঠিটে গেলে আমরা এটাকে আর বেশি দিন ঘরে রাখবো না, আমি বরং 2-3টে গ্রাম পরে, মানে আপনারা জানেন যে হুগলি জেলায় এখনও প্রচুর গ্রাম আছে, তো তখন আরও বেশি ছিল, তো বলছে আমি অন্য গ্রামে গিয়ে এটাকে বেচে টাকা নিয়ে আসবো। তো এটাই ঠিক হলো। উনি বললেন হ্যাঁ, এই ফুলদানিটাকে আর বেশি দিন ঘরে রাখা যাবে না। তো এটাই ঠিক হলো এবং এটাই করা হবে, সেটা মনস্থির হয়ে গেল। এবার হচ্ছে সেই দিন রাতের কথা, মানে যখন থেকে ওই ফুলদানিটা বাড়িতে আনা হয়েছে তারপরে দ্বিতীয় রাত এটা। দ্বিতীয় রাতে সবাই ঘুমোচ্ছে, ঠিকঠাক সব কিছুই নর্মাল চলছে। এমন সময় হঠাৎ করে মানে ওদের যে বাড়িটা ছিল না, সেই বাড়িটা ছিল মানে গ্রামের বাড়ি, এবং বাড়ি থেকে কিছুটা গিয়ে পিছনে হচ্ছে ওদের বাথরুম। এবার রাতের বেলা যদি কারোর বাথরুম হয় বা দিনে যে কোনো সময়, তাকে কিন্তু ঘর থেকে বাইরে বেরিয়ে সামান্য 4-5 পা হেঁটে হলেও তাকে কিন্তু ওই পিছনের দিকের যে বাথরুম রয়েছে সেখানেই যেতে হবে। এবার রাতের বেলা মেয়েটা, ওনার মেয়ের আর কি, ভদ্রমহিলা ভদ্রলোকের মেয়ের বাথরুমে যাওয়ার দরকার পড়েছে। এবার যাদের বাড়িতে বাড়ির সাথে অ্যাটাচ নয়, বাড়ির বাইরে বাথরুম, তো তাদেরকে তো যেতেই হবে। তো অন্যান্য সময়ও যায়, তো ও কী করেছে, ও মানে ব্যাপারটা ছিল যে মানে ঘর থেকে বেরোলে রাতের বেলা কাউকে বলে যেতে হবে। তো ওর মাকে বলেছে, মাকে ডেকেছে, বলেছে আমি বাথরুমে যাচ্ছি। তো মা বলেছে ঠিক আছে যা, তুই হ্যারিকেনটাকে বাড়িয়ে দে। এবার হ্যারিকেনটা বাড়িয়ে দিয়েছে, এবং বাড়িয়ে দিয়ে ও অন্যান্য যেরকমভাবেও বাথরুমে যায় অন্যান্য দিনে সেরকমভাবেও গেছে। এবার গেছে, এবার ওনার না মানে ওই ভদ্রমহিলার কেন জানি না সেদিন একটু খটকা লাগে, কোনো একটা কারণের জন্যই হোক একটু খটকা লাগে, যে মেয়েটা রাতের বেলা বাথরুমে গেল, তার মধ্যে দুপুরবেলা একটা ওরকম ঘটনা ঘটেছে, মেয়েও শুনতে পেয়েছে। উনি এটুকু বুঝে গেছিলেন যে যে গোঙানির আওয়াজ বা যে খটখট খটখট যে শব্দ, সেটা যে ওনার মনের ভুল নয় সে বিষয়ে উনি কিন্তু নিশ্চিত ছিলেন। ঠিক আছে, এবার কিছুক্ষণের মধ্যেই উনি না একটা বিকট চিৎকারের আওয়াজ পায় ওনার মেয়ের কণ্ঠে, মানে ওনার মেয়ে খুব জোরে একটা চিৎকার করে। এবার এই চিৎকারে তো ভদ্রমহিলা এবং ওনার স্বামী দুজনেই জেগে গেছে, এবং দুজনেই ঘর ছেড়ে একদম বেরিয়ে গেছে। এবং ওনার মাকে যখন মেয়েটা ডেকে গেছে তখনই ওনার মায়ের কেন জানি না একটা অদ্ভুত রকমের একটা শঙ্কা হয় বা একটা খটকা লাগে। এবার তার পাশে ওনার স্বামী ঘুমোচ্ছিলেন, উনি তো অকাতরে ঘুমোচ্ছেন, কিন্তু ওই মেয়ের চিৎকারে উনিও জেগে গেছে। তো দুজনে সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়েছে, বেরিয়ে বাথরুমের কাছে যখন গেছে তো তখন দেখছে ওনার মেয়ে একদম ভয়ে একদম কাটা সার হয়ে মাটিতে মানে উঠে মানে শুয়ে পড়েছে, কিন্তু উঠতে পারছে না, কোনো কারণে উঠতে পারছে না মেয়েটা। তো সঙ্গে সঙ্গে ওকে হাত ফাত ধরে তুলেছে এবং ওকে দেখে বলছে ও প্রচণ্ড ভয় পেয়েছে। তো মেয়েটাকে নিয়ে এসছে ঘরে, তো জিজ্ঞেস করছে মহিলা তার স্বামী, কী হয়েছে, তুই এত জোরে চিৎকার করলি কেন? কারণ দেখুন গ্রামের দিকে
মানে মানুষের এমনিতেই সাহস বেশি থাকে। তার মধ্যে ধরুন যাদের বাথরুম আগেকার দিনে অনেক বাড়িতেই আগে বাথরুম ঘর থেকে বাইরে, এখন যেমন সবই অ্যাটাচ টয়লেটের একটা কনসেপ্ট আছে, আগেকার দিনে তো ছিল না। তো ঘটনা হচ্ছে যে তখন ওনাকে জিজ্ঞেস করেছে, মেয়েটাকে জিজ্ঞেস করছে সবাই। তো তখন মেয়েটা একটু যখন ধাতস্থ হয় তখন বলছে ও বাথরুমে যায়, বাথরুমের দরজা খুলে ও ঢোকে। ও তারপরে যখন ওর বাথরুম কাজ সারার পরে ও যখন দরজাটা খুলে বেরোয়, ও হঠাৎ করে দেখে ঠিক দরজার বাইরে একজন খুব লম্বা, প্রায় সাড়ে ছয় থেকে 7 ফুট হাইটের কোনো একজন, মানে অদ্ভুত রকম একটা মুখমণ্ডল, তার মুখে কোনো মানে নাক বলুন ঠোঁট বলুন সেগুলো প্রপারভাবে নেই, ঠিক আছে, এবং একটা খুব রাগান্বিত দৃষ্টিতে বিস্ফারিত চোখে ওর দিকে তাকিয়ে আছে, এবং সে খুব লম্বা এবং তার গায়ে একটা চাদর মতো জড়ানো। এবং ও এটুকু বুঝতে পারে যে ওটা খুব স্বাভাবিক বা সাধারণ কিছু নয়, এবং তার কিন্তু প্রপার হাত পা, একটা মানুষ যদি ফট করে একটা রাতের বেলা আপনি যদি হঠাৎ করে দেখেন যেখানে তার থাকার কথা নয়, অবভিয়াসলি আপনি ভয় পাবেন, আমরা যে কেউ ভয় পাবো, কিন্তু সেই ভয়টা একরকম। কিন্তু এক্ষেত্রে ও যেটা দেখে যে একটা হাওয়ায় টাইপের একটা লোক ভাসছে, এবং সেই লোকটা ওরকম 6.5 ফুটের বেশি তার উচ্চতা, তার চোখ মুখ ঠিক মতো নেই, একটা চাদর মতো গায়ে জড়ানো, ধুতি মতো মনে হচ্ছে পরা, এইরকম টাইপের একটা কিছুও দেখে, এবং সেটা দেখে কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে যায়। এমন ভয় পেয়ে যায় যে ও চিৎকার করে ওইখান থেকে ও মানে ছুটে আসতে গিয়েও পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ওই যখন ও মেঝেতে মাটিতে আর কি ছিল, সেই সময় ওর বাবা মা আসে এবং ওকে তুলে নেয়। এবার দেখুন, ওদের বাড়িতে, ওই মহিলার বাড়িতে এরকম ঘটনা কিন্তু কোনোদিন ঘটেনি। ওরা গ্রাম বাংলায় আর এই ঘটনাটা আমি আজ থেকে বহু বছর আগেকার কথা বলছি। এখন ওনার বয়স হচ্ছে 59, আর এটা ওনার 14-15 বছর বয়সের সময় ঘটা একটা ঘটনা, তো বুঝতেই পারছেন কত বছরের গ্যাপ। তো সেই সময় মানুষজন ভূতের এইসবে একটা বিশ্বাস আগেও ছিল, এখনো আছে, কিন্তু ওদের বাড়িতে না এরকম কোনোদিন কোনো ঘটনা ঘটেনি যে এরকম কোনো কিছু দেখেছে বা কিছু। তার জন্য এই কথাটা যখন ওর মা বাবা শোনে, ওনারা না মানে প্রচণ্ড রকমভাবে অবাক হয়ে যায় যে এটা কী ঘটলো। আর ওনার মেয়ে কিন্তু বড়, মানে অনেকটাই বড়, এমন নয় যে ছোট বাচ্চা যে কিছু একটা ফট করে দেখে ভয় পেয়ে গেছে। আর যেহেতু ওদের বাড়ির বাথরুমটা অ্যাটাচ নয়, তো এরকম প্রায়শই ওদেরকে রাতের বেলা বাথরুমে যাওয়ার দরকার পড়লে ওদেরকে ওইভাবে হ্যারিকেন নিয়ে এসে বাইরে করেই যেতে হয়। এটা যে ওদের কাছে নতুন কোনো বিষয় তা নয়। তাহলে মেয়ে ভয় পেল কেন? নিশ্চয়ই কিছু একটা ঘটেছে বলেই ভয়টা পেয়েছে। এবার তো উনি মানে প্রচণ্ড আর কি, মানে বাবা মা হিসেবে ওনাদের তো খুব চিন্তায় পড়ে গেল যে মেয়ে হঠাৎ করে এরকম কেন দেখলো। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে মেয়েকে তারপরে কোনো রকমে বুঝিয়ে টুঝিয়ে ঘুম পাড়ানো হলো। তারপরে ওই ভদ্রলোক আর কি, তিনি হ্যারিকেনের আলোটা বাড়িয়ে নিয়ে একটুখানি এদিক ওদিক খোঁজাখুঁজি করছে যে সত্যিই কি কোনো মানুষ ঢুকেছিল বা কিছু। তারপরে ভাবছে যে ওরকম ধুতি পরা, আবার বলছে চাদর গায়ে জড়ানো, এরকম কেউ কী করবে? মানে চোর চ্যাপ্টা যদি হয় কেউ, সে তো আর ওইভাবে বাথরুমের সামনে দাঁড়িয়ে থাকবে না, সে ঘরে ঢোকার চেষ্টা করবে। তো উনিও এদিক ওদিক দেখছে, উনি কিছু বুঝতে পারলেন না, মানে কাউকেও দেখতে পেলেন না, কিচ্ছু না। কিন্তু উনি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। সেটা কি ছিল সেটা একটু বলি। ওনাদের যে ঘরটা ছিল, ঠিক আছে, ওনাদের তো বাড়িটা বেশি বড় ছিল না, তো ওনাদের যে ঘরটা, সেই ঘরের মানে যেখানটা আর কি ওনাদের শোয়ার ঘরটা, ঠিক তার পাশ দিয়ে একটা ছোট আম গাছ ছিল। এবার ওই ছোট আম গাছটায় সেদিন কিন্তু কোনো হাওয়া নেই, কিন্তু ওই যে আম গাছের যে কিছু ডালপালা, সেই ডালপালাটা ওনাদের ওই ঘরের যেখানটা জানলা রয়েছে না, সেই জানলার কাছটায় এসে এসে মিশেছে। উনি খেয়াল করছেন যে পুরো গাছটায় বা আশেপাশে ওনাদের যত গাছপালা আছে, কোথাও কোনো হাওয়া নেই, কোথাও কিচ্ছু নড়ছে না। শুধুমাত্র ওই একটা বাঞ্চে গাছের যে বাঞ্চটা আর কি ওই ওনাদের শোয়ার ঘরের পাশ দিয়ে গেছে, সেই ডালটা অস্বাভাবিকভাবে নড়ছে। এবং উনি কিন্তু বিভিন্ন রকমভাবে ওই হ্যারিকেনটা নিয়ে গাছের ডালের পাশে পাশে যতটুকু আর কি আলোতে দেখা যায়, উনি দেখছেন যে কোনো প্রাণী বসে আছে কিনা, কিন্তু উনি কিন্তু কিচ্ছু দেখতে পেলেন না। এটা দেখে কিন্তু উনি প্রচণ্ড ভয় পেয়ে যান
এবং উনি বুঝতে পারেন যে কিছু একটা গণ্ডগোল হচ্ছে। তো উনি ওনার স্ত্রীকে দেখিয়েছেন। তো এই ভদ্রমহিলাও এসে যখন দেখছে যে ওই গাছের ডালটা অস্বাভাবিকভাবে নড়ছে এবং কেন জানি না একটা পাগলের মতো করে, মানে নড়া ঠিক আছে, অল্প আদ্র একটা গাছের ডাল নড়লো সেটাও মানা যায়, কিন্তু অদ্ভুত রকমভাবে পাতাগুলো, মানে ওই কচি কচি পাতা, কচি কচি সবুজ পাতাগুলো কীরকম মনে হচ্ছে যেন অদৃশ্যভাবে কেউ হয়তো ডাল থেকে পাতাগুলোকে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলছে ওই রাতের বেলা। ভাবুন একবার, মানে সিচুয়েশনটা কীরকম একটা ভয়ঙ্কর হতে পারে। এইটা দেখার পরে বাবা গো মা গো বলে ওনারা ওখান থেকে ঘরে এসে দরজা দিয়ে দেয়। দরজা দিয়ে ওনারা মানে ঠক ঠক করে ভয় কাঁপছে, কারণ ওনারা যে দৃশ্য দেখেছেন সেই দৃশ্য, হ্যাঁ হয়তো ওনারা কোনো ছায়ামূর্তি বা ওরকম কিছু, যেটা মেয়েটা দেখেছিল সেটা হয়তো উনি দেখেননি, কিন্তু ওরকমভাবে ওনাদের চোখের সামনে কোনোখানে কিচ্ছু নেই, কোনো মানুষ নেই, কোনো পশু প্রাণী কিচ্ছু নেই, আম গাছের কচি কচি সবুজ পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে মানে মনে হচ্ছে যেন কেউ লুটিয়ে ফেলছে। এটা তো কোনোভাবেই সম্ভব নয়। আর এমনিতে কিন্তু আম গাছের পাতা যথেষ্ট শক্ত হয়, ফট করে কিন্তু ছেঁড়াটাও একটু মুশকিল। তো এইটা দেখে ওনারা বুঝলেন যে কিছু তো একটা খুব মানে মারাত্মক গন্ডগোল হয়েছে। যাই হোক, তো ওনারা তো মানে সেই দৃশ্যে সেইটার মানে সেই যে ট্রমা ওনাদের হলো, যে ভয় ওনারা পেল, সেই ভয় নিয়ে তো ঘুমানো সম্ভব নয় কোনোভাবেই, ঘুম তো এলো না। কিন্তু অদ্ভুতভাবে ওনারা দুজনেই, ভদ্রলোক এবং ভদ্রমহিলা দুজনেই কিন্তু ভোরের দিকে কীভাবে যেন চোখটা লেগে যায়। কারণ ওনারা ওনাদের ছেলে মেয়েকে মেনলি পাহারা দিচ্ছিল, কারণ ওনারা যা দৃশ্য দেখেছে সেটা দেখে না ওনাদের রীতিমতো ভয় লাগছিল। ওনারা দুজনেই ঘুমিয়ে পড়েন এবং দুজনেই একটা অদ্ভুত স্বপ্ন দেখেন, ভীষণ রকমভাবে একটা অদ্ভুত স্বপ্ন দেখেন। ওনারা দুজনেই স্বপ্নে দেখেন যে একটা ওরকমই 6.5 ফুটের বেশি উচ্চতার একটা মানুষ, যার সত্যি মানে একদম মেয়েটা যেটা দেখেছিল আর কি, যার পা মাটিতে নেই, ধুতি মতো কিছুটা বোঝা যাচ্ছে এবং তার উপর একটা গায়ের উপর একটা চাদর মতো দেওয়া, এবং সে খুব কর্কশ দৃষ্টিতে ওদের ঠিক দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে। মানে দরজাটা দেয়া ওনাদের যে ঘরের যে দরজাটা, ঠিক সেই দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে। এবং এই স্বপ্নটা ওনারা দুজনেই, মানে স্বামী স্ত্রী দুজনেই কিন্তু একসাথে একই সময় দেখে। এবং এটা দেখে ওনারা দুজন স্বপ্নে এত ভয় পেয়ে যায় যে ধরপড়িয়ে উঠে পড়ে ঘুম থেকে। বুঝতেই পারছেন মানে সে কি অবস্থা। এবং ওদিকে ওনার মেয়ে এত ভয় পেয়েছিল, সেই মেয়ের জ্বর এসে গেছে। তো তখন সবে ভোরের আলো ফুটেছে, উনি বুঝতে পারছে না কি করবে। তো তখন যে মহিলা ছিলেন, তো তিনি বলছেন যে আমি মনে হচ্ছে খুব বড় ভুল করে ফেলেছি, লোভের বশবর্তী হয়ে আমি অন্যের জিনিস চুরি করে এনেছি। আমার মনে হচ্ছে যা হচ্ছে এই সব এই ফুলদানিটার জন্যই হচ্ছে। রূপোর ফুলদানি দেখে আমি লোভ সামলাতে পারিনি, অত অত জিনিস ওদের ঘর থেকে যাচ্ছিল, আমি এটা সকলের চোখের আড়ালে, আর হয়তো ওই বাড়ির যে দাদাবাবু আছে সেও হয়তো দেখেইছে, কিন্তু সে আমাকে কিছু বলেনি, তারা হয়তো ভালো মানুষ, কিন্তু আমার হয়তো এটা উচিত হয়নি। তো তখন ওনার বর বলল যে ভোর হলে তুমি ঘরের কাজ সেরে তোমার যখন আর কি কাজে যাওয়ার তার একটু আগে গিয়ে তুমি ওদের ফুলদানি ওদের সেই ঘরে রেখে দিয়ে এসো। আমার মনে হচ্ছে আমাদের বাড়িতে কোনোদিন এরকম কোনো ভৌতিক ঘটনা এরকম কিচ্ছু কোনোদিন ঘটেনি, কোনো হাওয়া বাতাস লাগা কিছুই হয়নি, তাহলে হঠাৎ করে এতগুলো ঘটনা পরপর পরপর কেন ঘটছে? নিশ্চয়ই এই ফুলদানিটা নিয়ে আসার পর থেকেই এটা ঘটছে। এবং এই ব্যাপারটা কিন্তু ওনাদের দুজনের কাছে খুব পরিষ্কার হয়ে গেল যে যা যা ঘটছে এখন অবধি, যা যা ঘটলো সব কিছুর কারণ হচ্ছে ওই চুরি করা রূপোর ফুলদানিটা। তো উনি তো ঠাকুরের কাছে প্রণাম টনাম করে ক্ষমা টমা চেয়ে ভদ্রমহিলা কি করলেন, ওই ফুলদানিটা শাড়িতে আঁচলে করে উনি লুকিয়ে নিয়ে গেলেন। এবার দেখবেন কিছু কিছু মানুষের না একটা অদ্ভুত ক্ষমতা থাকে, বা বলা যেতে পারে তাদের ভাগ্যই এরকম থাকে। কমলবাবু যখন ওই মহিলা ওই রূপোর ফুলদানিটা চুরি করেছিল তখন ওনার চোখে পড়েছিল, এবং সেটা কিন্তু উনি ওই সময় ওই জায়গায় খুব হঠাৎ করেই চলে এসেছিলেন। এবার সেদিনও কিন্তু কমলবাবুর কেন জানি না ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যায়। উনি একটু ঘরের মধ্যে পায়চারি করছেন, তো ওই মহিলা ঢুকেছেন কাজে, সেটা কিন্তু এই কমলবাবু জানতেন না। এবার উনি পায়চারি করতে করতে ঠিক সেই ঘরেই ঢোকেন যেই ঘরেই ভদ্রমহিলা শাড়ির আঁচলে করে লুকিয়ে সেই রূপোর ফুলদানি যেটা উনি চুরি করেছিলেন সেটা উনি রাখছেন,
ঠিক সেই মুহূর্তেই কমলবাবু সেই ঘরে মানে এন্ট্রি করেন, একদম চোকাচোকি হয়ে যায়। এবার ওই ভদ্রমহিলা কিন্তু আর নিজেকে ধরে রাখতে পারেনি। উনি মানে কাঁদতে কাঁদতে কমলবাবুর পায়ে লুটিয়ে পড়ে যে দাদাবাবুগো, আমাকে ক্ষমা করো, তুমি হয়তো জানো আমি এটা সত্যি লোভে পড়ে আমি চুরি করেছিলাম, কিন্তু এই আমি জিনিস দিয়ে গেলাম, বিশ্বাস করো এটা যা ছিল আমি এর কোনো অংশ ভেঙে বিক্রিও করিনি, আমি এর কোনো অংশ ভেঙে নিজের ঘরেও রাখিনি, আমি এইটা নিয়ে গেছি, আমি খুব অন্যায় করেছিলাম, তুমি বাড়িতে কাউকে বলো না গো, গ্রামে ঢিডি পড়ে যাবে, আমাকে সবাই এক ঘরে করে দেবে, কেউ আমার সাথে কথা বলবে না, খুব খারাপ হবে আমার সাথে। তো কমলবাবু তখন বলছে, কি জেঠিমা তুমি কি করছো, তুই ওঠো ওঠো ওঠো, সব ঠিক আছে। মানে কমলবাবুর নিজের এত খারাপ লাগে, উনি বলেন যে ঠিক আছে তুমি যেটা যেখানকার জিনিস সেখানে রেখেছো ঠিক আছে, অত কান্নাকাটি করার জন্য কিচ্ছু হয়নি বলে ওনারই এত খারাপ লাগে যে উনি ওখান থেকে বেরিয়ে যায়। তো ভদ্রমহিলা তো খুব ভয় পেয়ে গেছে। তো তারপরে আর কি উনি যা কটা দিনের যা কাজ ছিল একদম মাথা নিচু করে কটা দিন থাকতো। তো একদিন না কমলবাবুর মনে হলো, মানে তখন ওরা চলে যাবে, মোটামুটি কাজকর্ম সব হয়ে গেছে, ওনারা আবার কলকাতায় ফিরে যাবে, সামার ভ্যাকেশন শেষ, তো গরমের ছুটি শেষ, এবার যেতে হবে। তো তার আগে না মানে কমলবাবুর মনে হলো যে একবার ওই জেঠিমাটার সাথে কথা বলা দরকার। তো একদিন এমনি ঘুরতে ঘুরতে ওই জেঠিমার বাড়ি গেছে, ঠিক ওই 4টে 4:30 নাগাদ। জেঠিমাটা একা ছিল, তো জেঠিমা তো দেখে মানে ধরপড়িয়ে উঠেছে, নিজের দাওয়ায় ছিল, ভেবেছে হয়তো কিছু বলবে বা কিছু, তো কোথায় বসতে দেবে কি খেতে দেবে সেটা বুঝে পাচ্ছে না। তো তখন কমলা বলছে, না না ওসবের কিছু দরকার নেই জেঠিমা, তুমি কিন্তু মানে ভেবো না যে আমি বাড়িতে কাউকে বলেছি বা বলবো, আমি যখন তোমাকে কথা দিয়েছি আমি কাউকে কিছু বলবো না, যদি আমার বলার হতো যেদিন তুমি নিচ্ছিলে আমি সেদিনই বলতে পারতাম। তো তখন ওই ভদ্রমহিলা মানে উনি আর কি মানে কমলাবাবু একটু জিজ্ঞেস করে যে কি হলো কি ব্যাপার। তখন উনি কিন্তু এই সমস্ত কথাটা, আমি আপনাদেরকে বলেছিলাম না যে এই মহিলা চুরি করে তো নিয়ে গেল, কিন্তু চুরি করে নিয়ে যাওয়ার পর তার বাড়িতে কি কি ঘটনা ঘটেছিল সেটা কিন্তু কমলবাবুর মানে কমলবাবুকে নিজে কিন্তু এই ভদ্রমহিলা বলেছিলেন যে এই ঘটনা ঘটেছে, আমি খুব অন্যায় করেছি, আমি যাকে দেখেছি আমি তো চিনি না, কিন্তু হতেই পারে যে সে তোমাদের হয়তো কোনো পূর্বপুরুষ হবে, আমি তোমার কাছে আবারও ক্ষমা চাইছি, তোমার পা ধরে আমি ক্ষমা চাইছি, মেয়েটার বিয়ে দেবো তো সেই জন্য মনে বড় লোভ হয়েছিল গো, আমার তো সোনা দানা কিছু নেই, তো আমি চেয়েছিলাম মেয়েটাকে যদি অ্যাটলিস্ট 1 কুচি সোনা দিয়েও বিয়ে দিতে পারি। তো কমলবাবুর এটা শুনে খুব দুঃখ হলো। এবার উনি গিয়ে মানে কমলবাবু নিজে গিয়ে ওনার মাকে সমস্ত কথা জানালো। ওনার মা ছোটবেলা থেকেই মানে মেয়েদেরকে আর কি পড়াশুনো করানো, মেয়েদের সমাজে এগিয়ে যাওয়া, এগুলো নিয়ে ওনার মা খুব আর কি কাজ করতেন, এবং ওনার মা নিজেও একটা প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। তো ওনার মাকে যখন বললো, তো কমলবাবু বললো, মা তুমি আজ যাই করো এ কথা কিন্তু তুমি কাউকে বলো না, আমি তো সব কথাই তোমাকে বলি, তাই এই কথাটা বললাম, আমার নয় জেঠিমার কান্না দেখে খুব কষ্ট হচ্ছিল, মানুষটা হয়তো সত্যি একটা ভুল কাজ করেছিল, কিন্তু উনি যেভাবে কাঁদছিল আর নিজের মেয়ের কথা ভেবে। তো তখন মানে ওনার মা বললো যে ঠিক আছে, কালকে আমি তোর সাথে ওনার বাড়ি যাব। তখন বলছে, তুমি যাবে? বলছে, হ্যাঁ আমি যাব। তখন বলছে, কেন যাবে মা, তুমি কিন্তু ওনাকে কিছু কথা শুনিও না, বা তুমি কিন্তু ওনাকে তিরস্কার করো না। তখন বলছে, কিচ্ছু আমি করবো না, তোর কোনো চিন্তা নেই, তুই কালকে আমাকে ওই 4টে 4:30 নাগাদ ওনার কাছে নিয়ে যাস, কারণ আমাদের 2-3 দিন পরে কলকাতায় চলে যেতে হবে, গোছগাছ আছে। তো কমলাবাবু কিছু বুঝতে পারলো না যে কেন ওনার মা যেতে চাইছে। যাই হোক, তো পরের দিন ওই সময় গিয়ে হাজির। এবার ওই মানে কমলবাবুর সাথে ওনার মাকে দেখে তো এই ভদ্রমহিলা তো মানে প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দিয়েছে, মানে হাতে পায়ে ধরছে দুজনে, মানে ওনাকে না মানে পায়ের সামনে থেকে তোলা যাচ্ছে না, এত কাঁদছে। তখন কমলবাবুর মা বলছে যে দেখুন, আপনি কেন কাঁদছেন, আপনি একটা ভুল করেছেন, ভুল তো অনেকেই করে, কিন্তু সেই ভুলটাকে নিজে হাতে শোধরাতে কতজন পারে। এই যে আপনার মনে হয়েছে যে আপনি ভুল করেছিলেন, আপনি যে নিজে থেকে সেই জিনিসটা ফেরত দিয়ে গেলেন, এত বড় মন কতজন মানুষের হয় বলুন। আর আমি জানি আপনি কেন করেছেন, আমার ছেলে আমাকে সব বলেছে। এই বলে উনি বলেন যে আমি তো এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, পাড়ার যদি লোকজন দেখে তাহলে আবার সেটা নিয়ে দুটো কথা তোমাকেই জিজ্ঞেস করবে, আমরা তো চলে যাব। এই বলে উনি একটা কাপড়ের একটা থলি ওই ভদ্রমহিলার হাতে দেন, কমলের মা। তো তারপরে ওরা চলে আসে, এবং ওই যে কাপড়ের থলিটা দিয়েছিল সেই কাপড়ের থলির মধ্যে একজোড়া সোনার কানের দুল ছিল। ওনার মা বলেছিল যে এটা এখন হয়তো কাজে লাগবে না, কিন্তু তোমার মেয়ের বিয়েতে এটা কাজে লাগবে। এবং উনি তখন মানে যখন খুলে দেখছে, ওনারা তখন বেরিয়ে যাচ্ছে, তখন উনি হাউ হাউ করে কাঁদছে, বলছে তোমাদের এত বড় মন, আমি তোমার বাড়িতে চুরি করলাম,
তাও তুমি আমাকে সোনার কানের দুল দিচ্ছ। মানে ওনার মা না নিজের একজোড়া ছোট, মানে তখন ওখানে তো ওনারা ঘুরতে এসেছিলেন, তো বেশি কিছু নিয়ে আসেননি, তো ওই কানের একজোড়া দুল উনি দিয়ে গেছিলেন। তো যাই হোক, তো তারপর থেকে যখনই মানে যতদিন ওনারা বেঁচে ছিলেন, তারপর ওনার মেয়ের বিয়ে হয়। তো তারপর এখন আর ওই দুজন বেঁচে নেই, ওই জ্যাঠা জেঠিমা, তাদের অনেক বয়স হয়ে গেছিলো, তো মারা গেছেন। কিন্তু লাস্ট যতদিন অবধি ওনারা বেঁচেছে বা যতদিন অবধি দেখা হয়েছে, ওনারা কিন্তু খুব মানে এই কমলবাবুকে আর ওনার মাকে খুব শ্রদ্ধা ভক্তি করতো, খুব মানে আর কি আদর আপ্যায়ন করতো গেলেই। তো এটাই ছিল ঘটনা। আমার তো ঘটনাটা ভীষণ ইন্টারেস্টিং, খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ঘটনাগুলো একটু প্লিজ সকলের সাথে শেয়ার করে দিন, কারণ আমার মনে হয় এই পজিটিভ ঘটনাগুলো না মানুষের জানা উচিত। মানে ভুল তো আমরা অনেকে করে ফেলি, কিন্তু নিজের ভুলটাকে সময় মতো শুধরে নেওয়ার ক্ষমতা কিন্তু খুব কম মানুষের মধ্যে থাকে। এটাই ছিল আজকের ঘটনা। আজকে এ পর্যন্তই রইল, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।